Recording in progress. তো দেখেন আজকে হচ্ছে 7 জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 74তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের তৃতীয় ক্লাস। আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আলোচনা করব চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবল। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এটাকে বাংলায় বলে, দেখেন এখানে বলছে যে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। বাট এই সুনির্দিষ্ট কার্য সম্পাদন এটার ইংরেজিতে একটাই নাম, সেটা হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। বাংলায় একাধিক আছে। প্রথমত এটার সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলে, চুক্তি প্রবল বলে, চুক্তি বলবৎ বলে। বুঝতে পারছেন? মাঝে মাঝে চুক্তি বাস্তবায়নও বলে। বাট বাংলায় চারটা, মিনিমাম চারটা নাম আছে। একটা হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তি বলবৎ, চুক্তি প্রবল, আর একটা কি চুক্তি বাস্তবায়ন। বাট ইংরেজিতে কি বলে? শুধু স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। দেখেন, তো এই যে যে মোটামুটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা দেখেন 12 থেকে 30। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের সবচেয়ে বেশি কনফিউজড হবেন এই জায়গায়, এই 12 থেকে 30 এই জায়গা বেশ মাঝে মাঝে মনে হবে যে ঘুরে ফিরে তো আমি এক জিনিসই মনে হচ্ছে। যাক, আশা করি আমরা যেভাবে পড়বো তাতে ইনশাল্লাহ বোঝা যাবে, সমস্যা হবে না। একটু পড়া শুরু করি, তারপর আস্তে আস্তে ব্যাখ্যা করি। দেখেন, চুক্তি ভঙ্গ এবং প্রতিকার। যখন কোনো চুক্তি ভঙ্গ করা হয় তখন ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত এক বা একাধিক প্রতিকার প্রার্থনা করতে পারে। দেখেন, যখন একটা চুক্তিতে সবসময় দুইটা পক্ষ থাকে, এটা হতে পারে আপনার বিক্রয় চুক্তি, এটা বলে ইজারা চুক্তি, ইভেন বিবাহের যে চুক্তি তাতেও কয়টা পক্ষ থাকে? দুইটা। তাহলে এটা যদি দেখেন যে 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 জমি বিক্রি করছে সে হলো বিক্রেতা, আর যে কিনছে সে হলো ক্রেতা, বা ইজারা দাতা ইজারা গ্রহিতা। তারপরে দানের ক্ষেত্রে যে দান করছে দাতা, আর যে গ্রহণ করছে গ্রহিতা। বুঝেন কিনা? তা এখন যদি একটা পক্ষ, দুইটা পক্ষের মধ্যে কোনো চুক্তি থাকে, যে কোনো চুক্তি, এটা হতে পারে ওই যে বললো যে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স এর সাথে খেলবে, চুক্তি করলো আগামী 5 বছর খেলবে, এটাও চুক্তি। হতে পারে যে একজন জমি বিক্রি করতে চাইছে আর একজন কিনতে চাইছে, এটাও চুক্তি হতে পারে। যে কোনো চুক্তি যখন হলো, তারপরে চুক্তির এক পক্ষ যখন, ওই চুক্তিতে ডেফিনেটলি কতগুলো শর্ত থাকে যে অমুক অমুক আমরা অত তারিখের ভিতর টাকা দিব, এতদিন সে অমুকের মানে এত তারিখের মধ্যে টাকা দিলে জমি দলিল করে দিব, বা মোটামুটি যে কোনো কি নিয়ে যে চুক্তিটা হচ্ছে একটা শর্ত থাকে। তো যদি কোনো পক্ষ চুক্তির শর্তাবলী ভঙ্গ করে, তখন অপর পক্ষ কাছে চারটা প্রতিকার থাকে। মানে ওই চুক্তির শর্ত যদি কেউ ভঙ্গ করে, তাহলে সে 4 ধরনের মামলা করতে পারে। কয় ধরনের? 4 ধরনের। তবে এই 4 ধরনের মামলার ফলাফল কিন্তু 4 রকম। এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কি চাচ্ছেন। উদাহরণস্বরূপ যদি এইভাবে বলি যে আরিফ সাহেব একটা জমি বিক্রি করতে যাচ্ছে, কিনবে ধরেন রোমানা। ওটা একটু ই করে দেন, নাহলে শব্দ মানে কিনবে হচ্ছে রোমানা। ওনাদের মধ্যে বায়না চুক্তি হয়েছে, ধরেন জমিটার মূল্য 10 লাখ টাকা। বায়না চুক্তিতে লেখছে যে বিক্রেতা হলো আরিফ সাহেব আর ক্রেতা হচ্ছে রোমানা। আপাতত এই বায়না চুক্তির সময় 5 লাখ টাকা দেওয়া হলো, আর আগামী 6 মাসের মধ্যে 5 লাখ টাকা রোমানা দিলে আরিফ সাহেব মূল দলিল সম্পাদন করে দিবে। এখন 5 মাসের 2 মাস যাওয়ার পরে আরিফ সাহেব বলতেছে যে রোমানা, তোমার কাছে আমি এই জমি বিক্রি করব না। তার মানে এই জায়গা চুক্তির শর্ত ভঙ্গ করছে কে? আরিফ সাহেব। এখন আরিফ সাহেবের বিরুদ্ধে রোমানার প্রতিকার আছে 4টা। কয়টা? 4টা। দেখেন, প্রথম যেটা দেখি, 1 নাম্বার, চুক্তি রদ বা রেসিশন অফ দা কন্ট্রাক্ট। রোমানা ইচ্ছা করলে প্রথমে সে ওই চুক্তির শর্ত যেহেতু ভঙ্গ করছে, রোমানা ইচ্ছা করলে চুক্তি রদের মামলা করতে পারে। চুক্তি রদের মামলা করলে রোমানা কি ফলাফল পেতে পারে একটু বলি। চুক্তি রদের মামলা করলে রোমানা আদালতে আবেদন করলো যে ওনার, আমি আরিফের সাথে কোনো চুক্তি রাখতে চাই না, সে তার মতো থাক, আমি আমার মতো থাকি, যেহেতু বেচবে না তার জমি আর আমি কিনবো না, আমাদের চুক্তিটাই টার্মিনেট করা হোক। মানে কি করা হোক? অবসান করা হোক বা রদ করা হোক। তাহলে চুক্তি রদের ফলাফল কি? দুই পক্ষের সম্পর্ক কি করা হবে? বিচ্ছিন্ন করা হবে। যদি রোমানা চায় যে আরিফ সাহেবের জমি যেহেতু আমার কাছে বিক্রি করতে চাই নাই, তাহলে ওনার জমি আর আমার কেনার দরকার নাই, তাহলে রোমানা করবে কিসের মামলা? চুক্তির রদ। পাশে একটু লেখেন ধারা 35।
চুক্তিরোধ আছে ধারা 35। লিখছেন? আচ্ছা, চুক্তিরোধের মামলা করতে পারে। বা 2 নম্বরে দেখেন, ক্ষতিপূরণের মকদ্দমা সুট ফর ড্যামেজেস। সুট ফর ড্যামেজেস, এই পাশে লেখেন 19 ধারা। 19 ধারা ক্ষতিপূরণের মামলা কি? রোমানা প্রথম প্রতিকার চাইতেছে না, সে বলতেছে আরিফ সাহেবের যেহেতু উনি আমার কাছে বিক্রি করতে চাইয়ে কথা দিয়ে এখন বিক্রি করতে চাচ্ছে না, তাইলে আমি ওনার কাছে ওনার জমি আমি কিনবোই না, বাট আমার ক্ষতিপূরণ দেখ। আমার কাছ থেকে 5 লাখ নিয়ে চুক্তি করে এখন তাল বাহানা করতেছে, তাইলে ওনার কাছ থেকে আমি আদায় করব কি? ক্ষতিপূরণ। তাহলে রোমানা যদি ক্ষতিপূরণ চাই, চুক্তিরত চাইতেছে না, বরং রোমানা চাইতেছে ক্ষতিপূরণ, তাহলে মামলা করবে কি? ক্ষতিপূরণের মামলা। কত ধারায়? 19 ধারায়। পরেরটা দেখেন, নিষেধাজ্ঞার জন্য মকদ্দমা সুট ফর অ্যান ইনজাংশন। ধারা লেখেন 54। ধারা 54। রোমানা আগের যে 2টা, অর্থাৎ সে চুক্তি রদও চাইতেছে না, ক্ষতিপূরণও চাইতেছে না। রোমানা যদি এইটা চাই যে আমি কিনতে বললাম না, আমি কিনতে পারি আর না পারি, অন্য কারো কাছে যাতে বেচতে না পারে, এটা চাই রোমানা, তাহলে ওনাকে মামলা করতে হবে। কি মামলা? নিষেধাজ্ঞার মামলা। উনি যদি বলে যে আমি কিনতে পারি নাই, যেহেতু আমার কাছে বেচুক আর না বেচুক, অন্য কারো কাছে যাতে হস্তান্তর করতে না পারে, তাহলে রোমানার করতে হবে কি মামলা? নিষেধাজ্ঞা। কত ধারায়? 54। দেখেন, তারপরটা দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মকদ্দমা সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এখন রোমানা যদি চাই, উপরের 3টার সে কোনোটাই চাই নাই, সেই চাচ্ছে যে কেন সে আমার কাছে জমি বিক্রি করবে না, কথা ছিল বিক্রি করার, এখন কেন করবে না? আমি তার জমি কিনতে চাই এবং আদালতটা দিয়ে আরিফ সাহেবরে বাধ্য করাইতে চাই, অর্থাৎ চুক্তিতে যা ছিল তাই রোমানা চাই, তাহলে ওনাকে যে মামলা করতে হবে সেটা হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। বুঝেন কিনা? তাহলে এটা তো হলো 12 ধারা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, যেটা আমরা মাত্র করব, শুরু করতেছে। তাহলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি? এটারে বলা যায় যখন কোন চুক্তিতে শর্ত থাকে, অপর পক্ষ যখন চুক্তির শর্তাবলী ভঙ্গ করে, তখন সংক্ষুব্ধ পক্ষ আদালতে মামলা করে কিসের জন্য? যে ওনার দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমার চুক্তিতে যে কথা ছিল তারই দিয়ে সেই কাজই করেন, এবং আদালত যদি তারই দিয়ে সেই কাজই করায়, তাহলে সেটাকে বলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। বলেন তো, যে চুক্তিতে ছিল যে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের সাথে 5 বছর খেলবে, 1 বছর খেলার পরে সে আর খেলতে ইচ্ছুক না, এখন কলকাতা নাইট রাইডার্স যদি সাকিব রিতে খেলাইতেই চায়, ওই টিমে খেলাইতেই চায়, তাই কলকাতা কি মামলা করবে? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কলকাতা যদি চায় যে ও খেলুক, আমার দরকার নাই, কিন্তু আমার যে এই যে আমার যে নষ্ট করলে আমি ক্ষতিপূরণ চাই, তাহলে কি মামলা করবে? ক্ষতিপূরণ। কলকাতা যদি চাই যে আমার দলে খেলুক আর না খেলুক, এই 5 বছর ও যেন অন্য জায়গা খেলতে না পারে, তাইলে কি? বুঝেন কিনা? কলকাতা যদি চাই যে না, ওর সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না, ও ওর মতো থাক আমি আমার মতো থাকি, তাহলে কি? চুক্তি। বুঝেন কিনা? তাহলে যে কোনো চুক্তি মানে, চুক্তি যদি 2 পক্ষের মধ্যে থাকে, তাহলে কয়টা, যদি কেউ শর্ত ভঙ্গ করে তাহলে মামলা করা যায় কয়টা? ধন্যবাদ। দেখেন, চুক্তি ভঙ্গের কারণে যে সকল প্রতিকার ক্ষতিগ্রস্ত পক্ষ পেতে পারে সেই সংক্রান্ত বিধান চুক্তি আইন ছাড়াও সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধারায় আলোচনা করা হয়েছে। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন 12 থেকে 30 ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ বিষয়ে, 35 থেকে 38 ধারায় চুক্তি রদ বিষয়ে, এবং চুক্তি ভঙ্গের কারণে যদি নিষেধাজ্ঞার মকদ্দমা করে সেই ক্ষেত্রে 52 থেকে 57 ধারা প্রযোজ্য হতে পারে। উল্লেখিত প্রতিকারগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষ কোন প্রতিকার বা প্রতিকারগুলোর জন্য মকদ্দমা করবে সেটা বিষয়বস্তু এবং আইন অনুসারে নির্ধারণ করতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ভাঙাই বলে নাই যে কখন আপনি কোন মামলা করলে কি ধরনের ফলাফল আপনি পেতে পারেন, আমি কিন্তু আপনারা চেষ্টা করলাম বোঝানোর জন্য। এখন আমরা চলে আসি, দেখেন যে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে। কন্ট্রাক্টস হুইচ মে বি স্পেসিফিক্যালি এনফোর্স, আন্ডারলাইন করেন, কন্ট্রাক্টস হুইচ মে বি স্পেসিফিক্যালি এনফোর্স। আচ্ছা, তারপরে আন্ডারলাইন করেন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। যেদিন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন শুরু করেছিলাম সেদিন বলেছিলাম একটা দেওয়ানি মামলায়, বিকাশ সাহেব বলেন তো, একটা দেওয়ানি মামলায় কয় ধরনের প্রতিকার পাওয়া যায়? কি কি বলেন?
একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা আছে কি সুনির্দিষ্ট প্রতিকার। হেলাল বলেন তো ক্ষতিপূরণমূলক প্রতিকার কারে বলে ভাই? ক্ষতিপূরণমূলক প্রতিকার হচ্ছে যেটা আর্থিক এর মাধ্যমে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা। ক্ষতিপূরণমূলক প্রতিকার আমি যা চাইছি তা না দিয়ে আমার অর্থ আর্থিক ক্ষতিপূরণ, এটা ক্ষতিপূরণমূলক প্রতিকার। আমি যা চেয়েছি তাই যদি আমাকে দেয়, সুনিশ্চিত আমি জমির দখল চাইছিলাম, আদালত আমার দখল বোঝাই দিতে, এটা সুনির্দিষ্ট প্রতিকার, কার্য সম্পাদন না, সুনির্দিষ্ট প্রতিকার। আর সুনির্দিষ্ট কার্য সম্পাদন হইতে হইলে আগে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের এক ধরনের সুনির্দিষ্ট প্রতিকার, কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মধ্যে আগে দুই পক্ষের ভিতরে একটা কি থাকা লাগবে, চুক্তি থাকবে। দেখেন আমরা গতদিন 8 আর 9 ধারা পড়ছিলাম, ওই জায়গায় কি কারোর মধ্যে কোনো চুক্তি ছিল? একজন একটা জায়গায় ছিল, তারা এসে বেদখল করছে, তখন সে 8 আর 9 ধারা মামলা করছে, ওই দুইজনের মধ্যে কি কিন্তু চুক্তি কিন্তু ছিল না। ছিল না। কিন্তু 12 ধারা মামলা ক্ষেত্রে আপনি যদি মামলা করতে চান আগে আপনার কি থাকা লাগবে, যে কোনো একটা চুক্তি থাকা লাগবে, বুঝেন কিনা? আচ্ছা, তাহলে চুক্তিতে যদি যে কথা আছে কোনো পক্ষ যদি সেই শর্ত ভঙ্গ করে, তাহলে আদালত ওই পক্ষরে বাধ্য করবে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আদালত যদি বাধ্য করে তাহলে সেটাকে বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এখন একটা কথা আছে যে সব ক্ষেত্রেই আদালত বাধ্য করতে পারে না। কোন কোন ক্ষেত্রে আদালত বলবৎযোগ্য, মানে একটা চুক্তি কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে, এটা বলছে 12 ধারায়। আর কোন কোন পক্ষে কোন কোন ক্ষেত্রে বলবৎযোগ্য নয়, এটা বলছে কত ধারায়, 21 ধারায়। 21 একটু পড়ি দেখেন। চুক্তিতে শর্তসমূহ যেভাবে উল্লেখ আছে বা চুক্তির শর্তসমূহ যেভাবে কার্যকর করার বিধান চুক্তিতে উল্লেখ আছে, যদি চুক্তির শর্তসমূহ সেইভাবে কার্যকর করা হয় তাহলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর বা বলবৎ হয়েছে বলে গণ্য হবে। যে পক্ষ চুক্তি ভঙ্গ করেছে সেই পক্ষ চুক্তি অনুসারে, আন্ডারলাইন করেন, যে পক্ষ চুক্তি ভঙ্গ করেছে সেই পক্ষ চুক্তি অনুসারে কার্য বা দায়িত্ব পালনে সম্মত হয়েছিল, আদালত সেই পক্ষকে সম্মত বা কার্যটি পালন করতে নির্দেশনা দিয়ে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করাতে পারে। তারপরে দেখেন যে চুক্তির কোন পক্ষ, আন্ডারলাইন করেন, চুক্তির কোন পক্ষ চুক্তি ভঙ্গ করলে অপর পক্ষ গোল দেবেন ক্ষতিপূরণ এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন উভয় ধরনের প্রতিকার পেতে পারে। এই ক্ষেত্রে ক্ষতিপূরণ হলো গোল দিবেন বিকল্প প্রতিকার বা সাবস্টিটিউশনাল রেমেডি এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন হলো সুনির্দিষ্ট প্রতিকার। চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন উভয় ধরনের প্রতিকার হলো চুক্তি ভঙ্গের জন্য সাধারণত যে প্রতিকারটি পাওয়া যায় তা হলো ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ। কিন্তু যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পাওয়া যায় না বা পর্যাপ্ত হয় না, সেই ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার মঞ্জুর করতে পারে। অর্থাৎ চুক্তি ভঙ্গের জন্য সাধারণত ক্ষতিপূরণের প্রতিকার পাওয়া যায় এবং শুধুমাত্র কিছু ব্যতিক্রম ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার দিতে পারে। কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম শর্তে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রতিকার মঞ্জুর করতে পারে তা আন্ডারলাইন করবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় উল্লেখ করা হয়েছে। এত এত পরে যেটা বোঝা গেল সেটা শুনেন। নর্মালি একটা দেওয়ানি মামলায় দুই ধরনের প্রতিকার দেয়, একটা কি সুনির্দিষ্ট প্রতিকার, আর একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার। আপনি যদি চুক্তি রিলেটেড যে কোনো মামলা করেন আদালত ক্ষতিপূরণমূলক প্রতিকার দেওয়ার সম্ভাবনাই বেশি। শুধুমাত্র ব্যতিক্রম কয়েকটা প্রেক্ষাপটে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। এখন কোন কোন ক্ষেত্রে একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, এটা বলছে 12 ধারায়। কত ধারায়? 12 ধারায়। দেখেন ধারা 12, 12 ধারার আগে আমি যদি মাসুদকে বলি, মাসুদ বলেন তো তাহলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাকে বলে? দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, সম্পর্ক বিক্রয় করে। এখন আমি কেন আর একটা বিক্রি করবো, এখন একটা পর্যায়ে এসে সে আমাকে বলতেছিল ভাই আমি বিক্রি করবো। এই ক্ষেত্রে আমি আদালতে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন 12 ধারা মামলা করতে পারি। স্যার আমি জায়গা চাই, আমি যে জমি সেটা চুক্তিছে আমার ওই জমিটাই দিতে হবে, আমি অন্য কোনো জমি চাই না। আদালত যদি সেইটাই আমার নির্দেশ দেন তাহলে সুনির্দিষ্ট কার্য। ধন্যবাদ। দেখেন মানে আমার চুক্তিতে যা ছিল সেটাই যদি আদালত করতে বাধ্য করে সেটাই বলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে, কেসেস ইন হুইচ, আন্ডারলাইন করেন ইংরেজিটা, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বল দেবেন এনফোর্সেবল। এনফোর্সেবল মানে হচ্ছে বলবৎযোগ্য, মানে যে সকল ক্ষেত্রে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে বা বলবৎ যোগ্য। দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের
আন্ডারলাইন করবেন 12 ধারা অনুযায়ী গোল দিবেন 4টা ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দিতে পারে। 4টা ক্ষেত্রসমূহ কি কি দেখেন? চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ মঞ্জুর করা যেতে পারে। প্রথম ক দেখেন, যখন সম্মতিযুক্ত কার্য সম্পাদন, আন্ডারলাইন করবেন, পুরোপুরি বা আংশিক একটি গোল দিবেন ওসি বা জিম্মা বা ট্রাস্টের অন্তর্ভুক্ত। যখন ওই যে যে সম্মতিভুক্ত বা চুক্তিভুক্ত কাজটা একটা ওসির অন্তর্ভুক্ত বা ট্রাস্টের অন্তর্ভুক্ত বা জিম্মার অন্তর্ভুক্ত। জিম্মা কাকে বলে? মাসুদ সাহেব উনি মনে করেন যে ওনার বাসায় কতগুলা আগের আমলের ধরেন ওই 20-30 বছর আগের আপনার ওই যে খেলার ট্রফি আছে, ট্রফি মানে ওই কাপ, আমরা নর্মালি যেটা বলি কাপ আছে ওই টাইপের। তো ওই ট্রফি গুলো উনি একটু বিদেশে যাবে, যাওয়ার আগে আরিফ সাহেবের দখলে রেখে গেছে যে আরিফ ভাই এইগুলা একটু রাখেন, আমি বিদেশ থেকে, আমার বাসা তালা দিয়ে আছে, তো আপনি একটু রাখেন, আমি বিদেশ থেকে এসে আপনার কাছ থেকে এগুলা নিব। তো এই জায়গায় ওই ট্রফি গুলোর জিম্মাদার কে? আরিফ সাহেব। মাসুদ যখন বিদেশে চলে গেছে, বিদেশ থেকে আসার পরে মাসুদ যখন একটা নির্দিষ্ট ফি বদলে আরিফ সাহেব বলে গেছিল যে আপনারা এত টাকা রাখেন, আমি এসে আপনারা ফি দেবো, এটা জিম্মা পাবো। যখন মাসুদ চাইতে ট্রফি, এখন আরিফ সাহেব দেখে কি, মানে মাসুদ দেখে কি যে আরিফ সাহেব আর ট্রফি দিতে পারতেছে না। আরিফ সাহেব বলতেছে যে ট্রফি পূরণ তাইতে কি করবা, তুমি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাও। তখন এই ক্ষেত্রে ওনাদের মধ্যে ওই যে যাওয়ার আগে যে একটা চুক্তি হয়েছিল নাকি, যে আপনি আমার জিনিস রাখবেন আর এত টাকা দিয়ে আমি আসার পরে এটা নিয়ে নিব। এখন মাসুদ মামলা করতে পারে ওই ট্রফি গুলো পাওয়ার জন্য কত ধারায়? 12 ধারায়। এবং 12 ধারায়, এবং এই ক্ষেত্রে আদালত আরিফ সাহেবের বাধ্য করবে, আরিফ সাহেবের বাধ্য করবে ওই জিনিসগুলো মাসুদকে দেওয়ার জন্য। কেন বাধ্য করবে? কারণ এটা একটা জিম্মার অন্তর্ভুক্ত ছিল। বুঝতে পারছেন? ডাজন্ট ম্যাটার। লিখিত মৌখিক এখন কিছু করছি, করি নাই। লিখিত মৌখিকের প্যাচ ছাড়াইতে পারবেন না, আসতেছি সামনে। আপাতত ভাবেন যে এটা লিখিত হইতে পারে, মৌখিকও হতে পারে। আচ্ছা, তাহলে আপনি বুঝলেন যে চুক্তিটা যদি কোনো ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমার কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। 2 নাম্বার দেখেন, যখন সম্মতিযুক্ত কার্য সম্পাদন না করলে, আন্ডারলাইন করবেন, যে প্রকৃতির ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের, আন্ডারলাইন এটা বলতেন, কোনো মানদণ্ড না থাকলে। ইংরেজিটা লেখেন, নো স্ট্যান্ডার্ড ফর অ্যাসার্টেইনিং অ্যাকচুয়াল ড্যামেজ। মানে আপনার নরমালি একটা জিনিস মনে করবেন যে মুরগির ওজন কত দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায়, গরুর ওজন মাপা যায়, কিন্তু আপনার মনের দিক দিয়ে যে ক্ষতি হয়েছে, মানসিক যে ক্ষতি হয়েছে, এটা কি দিয়ে মাপবেন? আপনার ওজনের মেশিন দিয়ে মাপলে কিন্তু হবে না। এখন ওই যে কিছু দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্য খচিত পাত্র বা এইগুলা মাসুদ বিক্রি করতে চাইছে, হাফিজ কিনতে চাইছে, দুইজনের মধ্যে চুক্তি হয়েছে, হওয়ার পরে এখন মাসুদ বলতেছে যে না, হাফিজের কাছে আর বিক্রি করবে না। এখন হাফিজের হাফিজ আদালতে গিয়ে মামলা করছে যে ওনার যে এই দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র যে এতই দুষ্প্রাপ্য যে আমি তো টাকা দিয়ে এই জিনিস আর পাবো না, আর মাসুদ যদি এই জিনিস আমার না দেয় তাহলে তো আমার যে ক্ষতি হয়েছে, ক্ষতি নির্ণয়ের কোনো কি নাই, মানদণ্ড নাই। আর আমার এই ক্ষতি আমার দাড়ি পাল্লায় উঠেও মাপা যাবে না, কারণ ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড অ্যাকচুয়ালি হয় না। তাহলে মনে রাখবেন যে আপনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি নির্ণয়ের যদি মানদণ্ড না থাকে, সেই ক্ষেত্রেও আদালত আপনারে কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে, মানে মাফ হইতে বাধ্য করবে। এখন একটা জিনিস মনে করেন, যদি এরকম হয় যে মাম পানির 20টা বোতল আপনি আহ চুক্তি হয়েছে যে 1000 বোতল মাম পানি দিবে আর সে নিবে, কিন্তু 2 দিন পরে বললো যে মাম পানি আর সে সরবরাহ করতে পারবে না। এখন সে যদি যায় মামলা করে যে ওনার আমারে মাসুদ যাতে 1000 বোতল মাম পানি দেয়, বলেন তো এই জায়গায় কার্য সম্পাদনের ডিক্রি দিবে কিনা? কারণ মাসুদের কাছে মাম পানি নাই, তাতে কি হয়েছে, অন্য জায়গায় তো এই পানি আছে, এটা তো অ্যাভেলেবল, এটা তো দুষ্প্রাপ্য না। তো এই ক্ষেত্রে কিন্তু আদালত কার্য সম্পাদনের আদেশ দিবে না। কার্য সম্পাদনের আদেশ তখনই দিবে যদি এরকম হয় যে এই বোতলটা, এই মাম পানি একেবারেই আপনার নতুন অবস্থায় আছে 100 বছর পরে, তখন এটা হয়ে যাবে কি, দুষ্প্রাপ্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়ি যায় দেখবেন যে আতারের বোতল আছে, তারপরে কোক পেপসি এখনো কাঁচের বোতলে আপনার ওই মুখ লাগানো অবস্থায় আছে। এখন ওই বোতলটা কি হয়ে গেছে বলেন তো? দুষ্প্রাপ্য। আচ্ছা, যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে, আন্ডারলাইন করবেন, তার সম্পাদন না করলে আন্ডারলাইন করবেন আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায়। মানে আপনাদের দুইজনের মধ্যে এমন একটা চুক্তি হয়েছিল যা যদি অপরপক্ষ কাজটা না করে আপনার 1000 কোটি টাকা অর্থ দিলেও আপনার এই আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার লাভ করা যাবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এই পৃথিবীতে যে স্থাবর সম্পত্তি আছে, ধরেন এই যে যে মিয়াপাড়ার যে জমি, এই মিয়াপাড়ার জমি পৃথিবীতে এক খণ্ডই আছে। এর চেয়ে ভালো আছে, খারাপ আছে, কিন্তু এরকম জমি কিন্তু আর পৃথিবীতে নাই। বুঝেন কিনা? নাম পানির বোতল কিন্তু অনেক আছে, কিন্তু স্থাবর সম্পত্তি কিন্তু যদি একজন বিক্রি করতে চায়, পরে বিক্রি করতে চাওয়ার পরে পরে বললো যে না, আপনার কাছে আর বিক্রি করবো না, যে বিক্রি যার কাছে যে শর্ত চুক্তি ভঙ্গ করলো তার বিরুদ্ধে কি আদালতে মামলা করবে, মামলা করার পর বলবে ইওর অনার, এই যে আমার যে ক্ষতি হলো, এই ক্ষতি তো অর্থ দ্বারা আমার কোনো পর্যাপ্ত প্রতিকার পাবে না, কারণ আমারে যদি সে 1000 কোটি টাকাও দেয় আমি তো এই বাড়ির মতো বাড়ি আর পাবো না, এর চেয়ে ভালো পাবো, কিন্তু এই বাড়ি আমার লাগবে। তখন আদালত বলবে যে ঠিক আছে, 500 বছরের বাড়ি হওয়া লাগবে না, নবজাতক বাড়ি হলেও হবে, ওই সাবানা পার্ক হলেও হবে। বুঝতে পারছেন? তো এই জায়গায় স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হওয়া লাগে দুষ্প্রাপ্য, আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্থাবর সম্পত্তির দুষ্প্রাপ্য হওয়া লাগে না। স্থাবর সম্পত্তি অটোমেটিক্যালি দুষ্প্রাপ্য, কারণ ওই স্থাবর সম্পত্তি পৃথিবীর আর কোথাও নাই। বুঝলেন কিনা? তাহলে সেটা অর্থ দ্বারা ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না। ইংলিশটা দেখেন, pecuniary compensation for its non-performance would not afford the adequate relief. তাহলে আমরা প্রথমে পেলাম 1 নাম্বার, যদি কোনো ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়। খ পেলাম ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। গ পেলাম অর্থ দ্বারা প্রকৃত প্রতিকার লাভ করা যাবে না। তারপরে ঘ দেখেন, যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিযুক্ত কার্য সম্পাদন না করার কারণে গোল দিবেন আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। Pecuniary compensation cannot be got for the non-performance the act agreed to be done. মাসুদ বলেন তো যে কখন ক্ষতিপূরণ পাওয়া যাবে না? উদাহরণ দেন তো, মানে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ারই সম্ভাবনা নাই, কখন? উদাহরণ দেন। তানভীর, তানভীর দেন এই ঘ নাম্বারের উদাহরণ দেন যে কখন আর্থিক ক্ষতিপূরণ পাওয়ারই সম্ভাবনা নাই। কি লিখতেছিলেন? আপনি বলেন ভাই। টাকা না দিলে, হ্যাঁ বলেন ভাই বলেন। অনেক গরিব, বাট ধরেন একটা লোকের সাথে আমি কিছু করবো, দেখা যাচ্ছে হচ্ছে মানে গরু, দেখা যাচ্ছে হচ্ছে সে অন্য কিছু বিক্রি করেছে, এখন আমার সাথে দেখা যাচ্ছে যে কিছুটা পাওয়ার করবে, বাট তার কাছে তো ওই মুহূর্তে আর কোনো সম্পত্তি নাই, তো হচ্ছে অনেক গরিব। জি, ধন্যবাদ। আপনারা তিনজনই সঠিক মোটামুটি। এটা বলা যেতে পারে যে আমি যার সাথে চুক্তিটা করছিলাম, ধরেন সে বাড়ি বিক্রি করতে আমার কাছে চাচ্ছে না, কিন্তু এদিকে সে দেউলিয়া হয়ে গেছে, তার আর কোনো সম্পত্তিও নাই, তাহলে তার তো আর বাড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বুঝতে পারছেন? মানে যে ক্ষেত্রে আমার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যদি আপনাদের এই 12 নাম্বার প্রশ্ন যদি আসে, এই 4টার সাথে 4টে উদাহরণ দিয়ে লিখতে হবে লিখিত পরীক্ষায়, যে যে ক্ষেত্রে সম্মতিযুক্ত কাজটা ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, যে ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার কোনো, যে ক্ষেত্রে আপনার ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার লাভ করা যাবে না, আর যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ারই কোনো সম্ভাবনা নাই।
আচ্ছা একটু দাঁড়ান, বলবেন কিছু? বলেন। কোনটা? না না না, রিটেনের জন্য আমার বানানো। দেখেন কোন, ভাই পরেরটা দেখেন, কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কিনা তা নির্ধারণ করার ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনায় নিতে হবে। কি কি দেখেন? এক, চুক্তির বিষয়বস্তু ট্রাস্ট কিনা, চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ বা আর্থিক প্রতিফলন পাওয়া যাবে কিনা বা পর্যাপ্ত কিনা। তিন, চুক্তির বিষয়বস্তু স্থাবর সম্পত্তি কিনা। দেখুন দেখুন, এক কথা বলেন না, এদিক দেখেন। দেখুন খ, গ এবং ঘ অনুচ্ছেদ অনুযায়ী বলা যায় চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে বা পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ না থাকলে বা আর্থিক ক্ষতিপূরণ পাওয়া না গেলে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার মঞ্জুর করতে পারে। বিপরীতভাবে বলা যায়, আন্ডারলাইন করেন, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে বা নির্ণয় করা গেলে বা পাওয়া গেলে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার দিবে না, বরং কি দিবে? ক্ষতিপূরণ দিবে। এখন প্রশ্ন হলো, আদালত কিভাবে বুঝতে পারবে যে কোন চুক্তি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে আর কোন চুক্তি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না? এটা ভালো প্রশ্ন, যে আদালত কেমনে বুঝবে যে কোনটা পর্যাপ্ত হবে আর কোনটা পর্যাপ্ত হবে না? এর একটা ব্যাখ্যা 12 ধারায় দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দেখেন যে চুক্তি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে কিনা তা নির্ণয়ের পদ্ধতি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন, 12 ধারার ব্যাখ্যায় বলা হয়েছে, 12 ধারায় ব্যাখ্যা বলা হয়েছে যে যদি না এবং যতক্ষণ পর্যন্ত না ভিন্ন কিছু প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আদালত অবশ্যই অনুমান করবে, আন্ডারলাইন করেন, অবশ্যই শব্দটা বলতেন, অবশ্যই অনুমান করবে যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না, এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার এভাবে দেওয়া যায়। 12 ধারার ব্যাখ্যায় বলছে যদি স্থাবর সম্পত্তি রিলেটেড কোনো চুক্তি হয় তাহলে সেটা অর্থ দ্বারা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, কিন্তু অস্থাবর সম্পত্তি রিলেটেড চুক্তি হলে অর্থ দ্বারা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। বাট কথা আছে, একটু পরে আবার বলবো, অস্থাবর সম্পত্তি হলেও অর্থ দ্বারা প্রতিকার দেওয়া সম্ভব না যদি ওই অস্থাবর সম্পত্তিটা কি হয়? দুর্লভ প্রকৃতির হয়। আচ্ছা, পরের পেজে দেখেন যে সুতরাং চুক্তি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে কি হবে না তা নির্ধারণের জন্য দেখতে হবে চুক্তির বিষয়বস্তু কি। যদি চুক্তির বিষয়বস্তু গোল দেবেন স্থাবর সম্পত্তি, যেমন আন্ডারলাইন করেন জমি বিক্রয়ের চুক্তি, জমি লিজের বা বন্ধকের চুক্তি হয়, তাহলে আদালত ধরে নিবে চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত ক্ষতিপূরণের প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না, এবং এই ক্ষেত্রে আদালত চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। কিন্তু যদি চুক্তির বিষয়বস্তু আন্ডারলাইন করেন অস্থাবর সম্পত্তি হস্তান্তরের হয়, যেমন গম বিক্রয়ের চুক্তি হয়, তাহলে আদালত ধরে নিবে চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায়, এবং এই ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না, বরং আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে যদি বাদী কি করে? প্রার্থনা করে। সুতরাং বলা যায়, দেখেন আইনের সাধারণ নীতি হলো স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি আন্ডারলাইন করেন সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, কিন্তু অস্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। তো শুধুমাত্র কতিপয় আন্ডারলাইন করবেন, কতিপয় ব্যতিক্রম প্রেক্ষাপটে অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিও সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হতে পারে। নিচে স্টার দিয়ে লেখেন দুষ্প্রাপ্য হলে, দুষ্প্রাপ্য হলে অস্থাবর সম্পত্তি যদি কি হয়? দুষ্প্রাপ্য হয়। বলেন তো, যে একটা ময়না পাখি বিক্রয়ের চুক্তি করছে, যে ময়নাটা কথা বলে, প্রশ্ন করলে উত্তর দেয়, পরবর্তীতে সে যে মালিক ছিল সে বললো যে না বিক্রি করবো না, তাহলে যার কাছে বিক্রি করতে চাইছিল সে 12 ধারার মামলা করলে সে 12 ধারার ডিক্রি তো দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক, বাট দেওয়ার সম্ভাবনা কতটুকু? বেশি না কম বলেন তো? বেশি। কেন? এই ময়নাটা কি কথা বলে, দুষ্প্রাপ্য। যদি কথা না বলতে এমনি সাধারণ পাখির মতো থাকতো তাহলে কিন্তু এটা দুষ্প্রাপ্য হতো না। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি যে চুক্তির সুনির্দিষ্ট প্রতিফলনের মামলায় বাদী যে সকল বিষয় প্রমাণ করবে, বাদীর
ডেফিনেটলি প্রমাণ করতে হবে ওই যে চারটা গ্রাউন্ডের যে কোনো একটা প্রমাণ করতে হবে, অ্যাটলিস্ট একটা প্রমাণ করা লাগবে অথবা চারটা, দুইটা তিনটাও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট কয়টা প্রমাণ করা লাগবে? একটা। দেখেন, চুক্তি সুনির্দিষ্ট কাজ ও সম্পদের প্রতিকার মঞ্জুর করা বা না করা আন্ডারলাইন করবেন আদালতের বিবেচনামূলক বা ডিসক্রিশনারি। এটা আমরা আগে থেকে জানি যে শুধুমাত্র একটা দিতেই বাধ্যতামূলক, আট আর নয়, আট আর নয়। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত আছে সব কি বিবেচনা, অর্থাৎ এটা আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করে। তাই চুক্তি সুনির্দিষ্ট কাজ ও সম্পদের মকদ্দমায় বাদী আন্ডারলাইন করেন আদালতকে সন্তুষ্ট করবে যে চুক্তিটি চুক্তি আইন অনুযায়ী একটি বৈধ চুক্তি, ভ্যালিড কন্ট্রাক্ট, এটা বলতেন। আপনি 12 ধারার মামলা করার আগে অবশ্যই আদালতে দেখাইতে হবে এটা একটা বৈধ চুক্তি। এখন একজন লোক যদি এরকম করে যে তার কাছে 100 বছর পুরানো ওয়াইন আছে, ওয়াইন, এই কিছুদিন আগে দেখলাম যে 300 বছর পুরানো ওয়াইনের বোতল খুলছে, ওয়াইন বুঝেন তো, মদ, অন টাইপ অফ মদ। তো এখন পরে সে ওই ওয়াইন বিক্রি করতে চাই, পরে আর বিক্রি করতেছে না। এখন 12 ধারা মামলা করলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু বৈধ চুক্তি না। কারণ মদ, আবার বৈধ চুক্তি হতো তখন যদি আপনি এটা লাইসেন্সদারি কেউ হয় আর কি। আচ্ছা, এটার তো ভালো উদাহরণ ধরেন, কারো কাছে দুষ্প্রাপ্য প্রকৃতির গাঁজা আছে, যে ওই গাঁজা খাইলে মোটামুটি আপনার ফিল বেশি হয়, তাহলে এরপরে সে যদি বিক্রি করতে না চায়, এখন সে মামলা করে দিচ্ছে যে এই গাঁজা দুষ্প্রাপ্য প্রকৃতির, গোপাল মানে বাংলাদেশের কারো কাছে নাই, বলেন তো আদালত ডিক্রি দিবে কিনা? এই কারণ এটা একটা বৈধ চুক্তি, বয়েড আব ইনিশিও, ধন্যবাদ। কারণ চুক্তি আইন অনুযায়ী চুক্তির কতগুলো উপাদান থাকা লাগে। একটা আছে যে আপনার সম্মতি নিতে হবে, তারপরে আপনার চুক্তির বিষয়টা অবশ্যই বৈধ হতে হবে। এটা কিন্তু বৈধ বিষয় না, যে অবৈধ বিষয় নিয়ে চুক্তি, এটা সম্মতি, কিন্তু এটা কন্ট্রাক্ট না। যে দেশে এগুলোর বৈধতা আছে তারা তো পারবে, সেটা তো সেই দেশের আইন, তাহলে তো আমাকে সেই দেশের বার কাউন্সিল পরীক্ষা দিতে হবে। তারা তো পারবে। তারা পারবে কি বাংলাদেশে? না না, সেই দেশে সেই দেশে কি আইনে আছে আমরা জানি, সেই দেশে যদি থাকে তাহলে হবে। দেখেন, এবং বাদী চুক্তিতে তার দায়িত্ব পালন করেছে বা করতে প্রস্তুত। বৈধ চুক্তি তো হতেই হবে, এবং বাদী মামলা করে দেখাইতে হবে যে ওনার আমি আমার অংশের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করছি। আমি যদি দেখাই যে আমি টাকা দিতে পারতেছি না, আবার তার কাছ থেকে জমি কিনতে চাই, তাহলে কিন্তু 12 ধারার ডিগ্রি দিবে না। দেখেন, আদালতকে সন্তুষ্ট করবে যে চুক্তিটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন 12 ধারার ক থেকে ঘ অনুচ্ছেদে উল্লেখিত শর্তের মধ্যে গোল দিবেন সর্বনিম্ন একটা শর্ত। কয়টা শর্ত? সর্বনিম্ন একটা শর্ত পূরণ করেছে, অর্থাৎ চুক্তিটি যে এই 4টি শর্তের যে কোনো একটি শর্ত পূরণ করেছে তা বাদী প্রমাণ করবে। যেমন বাদী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে চুক্তিটি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন যে যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন করা যায় সেটা 12 ধারায় আন্ডারলাইন করেন, আর যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না সেটা 21 ধারায় বিধান করা হয়েছে। 3টে স্টেপ। আচ্ছা, মানে আমরা একটু করে 21 ধারা পড়বো। যখন 12 ধারার মামলা হয়, মামলাটা হবে কিন্তু 12 ধারা, 21 ধারা না। মামলা হবে কত ধারায়? বাদীর প্রমাণ করবে 12 ধারার 4টে অথবা যে কোনো একটা, আর বিবাদী এসে দেখাবে 21 ধারায় যে ওনার আমার এটা অর্থ দ্বারা ক্ষতিপূরণ দেওয়া যায়, তো এটা কাজ সম্পাদন যোগ্য না। 21 ধারায় মোট 8টা গ্রাউন্ড আছে, যে জায়গা বলা আছে যে আদালত কখন চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন করবে না। তো বিবাদী প্রমাণের চেষ্টা করবে 21 ধারা, আর বাদী প্রমাণের চেষ্টা করবে কি 12 ধারা। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকায়নের 12 ধারায় আদালত গোল দিবেন 4টা ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দিতে পারে, এটা তো আমরা জানি। তারপরটা দেখেন, স্থাবর সম্পত্তি ইমুভেবল প্রপার্টি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না। আন্ডারলাইন করে, মানে স্থাবর সম্পত্তি তাহলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না। এবং আন্ডারলাইন করে, অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায়। তারপরটা দেখেন, আইনের সাধারণ নীতি হলো স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, কিন্তু অস্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। পরেরটা ইম্পর্টেন্ট, পরেরটা আন্ডারলাইন করেন। অস্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না হলেও গোল দেবেন দুষ্প্রাপ্য স্বতন্ত্র কোন অস্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। 3টে স্টার দেন।
তাহলে অস্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি বলবৎযোগ্য হতে পারে যদি সেই চুক্তিটা যদি কি অস্থাবর সম্পত্তিটা যদি কি হয় দুষ্প্রাপ্য। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারায় বলা হয়েছে চুক্তির আন্ডারলাইন করেন সুনির্দিষ্ট বলবৎকরণ মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা ডিসক্রিশনারি পাওয়ার। তিনটে স্টার দেন। সো বলবে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়া আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। কত ধারায় বলছে? 22 ধারায়। মাসুদ সাহেব, গাজার উদাহরণ দিতে দিতে কি গাজার গন্ধ আসে নাকি রুমের ভিতরে? হ্যাঁ দেখছেন। দেখেন কোর্ট ফি দেখেন, দেখেন 12 ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকারের মামলায় আন্ডারলাইন করেন মূল্যের আনুপাতিক বা অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। আচ্ছা খাওয়া লাগবে না, এটা না খাইলেও টের পাওয়া যায়। আমি যখন পড়তাম ভার্সিটি থেকে আসতাম মহাখালী রেল লাইন দিয়ে, তো মহাখালী রেল লাইন দিয়ে হাঁটলেই এই ট্রেন অটোমেটিক্যালি শনাক্ত করা যায়। তো 12 ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মামলায় আন্ডারলাইন করেন আনুপাতিক বা অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে। 8-9 ধারায় কি কোর্ট ফি দেওয়া লাগতো? 8 ধারায় অ্যাড ভ্যালুরাম, 9 ধারায় অ্যাড ভ্যালুরাম, আর 10-11-তে অ্যাড ভ্যালুরাম, 10-11 অ্যাড ভ্যালুরাম। পরেরটা দেখেন। আচ্ছা ভাই একটু দেখেন, একটু পড়ি দেখেন, কথা বলেন না, কথা বলবেন না। যেমন বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমার ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা মূল্য অনুযায়ী কোর্ট ফি প্রদান করতে হবে। তামাদি আইন দেখেন, তামাদি মেয়াদ, যে তামাদি আইন 1908-এর বল দিবেন 113 অনুচ্ছেদ অনুযায়ী, কত অনুচ্ছেদ? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 1 বছর। বলতেন কত বছর? 2004 সালের আগ পর্যন্ত ছিল 3 বছর। 2004 সালের আগ পর্যন্ত কয় বছর ছিল? 3 বছর। এখন হচ্ছে কয় বছর? 1 বছর। যে ক্ষেত্রে চুক্তি পালনের জন্য নির্ধারিত তারিখ থাকে, আন্ডারলাইন করেন এটা, যখন নির্ধারিত তারিখ থাকে তখন থেকে, বা বা শব্দটা একটা গোল দেন, যখন অনুরূপ কোনো নির্দিষ্ট তারিখ থাকে না সেই ক্ষেত্রে বাদী যখন অবগত হয় যে চুক্তি পালনে অস্বীকৃত হয়েছে তখন থেকে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হয়। একটু বুঝান, এটা একটু বোঝার আছে। আমি একটা জমি বিক্রি করব, আর একজন কিনবে। বায়না চুক্তিতে হলো যে বাদী যদি 6 মাসের মধ্যে টাকা দিয়ে এই যে আজকে 5 লাখ দিতে আর 6 মাসের মধ্যে 5 লাখ দিলে কি হবে? চুক্তি মানে দলিল বাস্তবে দলিল করা হবে। তো সে বাদী যে টাকা নিয়ে আসছে ক্রেতা, সে 5-6 মাসের আগেই টাকা নিয়ে আসছে, কিন্তু আমি দেবো দেবো আজ দেই কাল দেই করে করে আর কি দিচ্ছি না, 6 মাস হয়ে গেছে আমি আর দেই নেই, তাহলে 6 মাস পর থেকেই মামলা করার তামাদি মেয়াদ কি শুরু হয়ে গেল। কিন্তু যদি এরকম থাকে যে বায়না চুক্তিতে কোনো তামাদি মেয়াদ উল্লেখ নাই, বললো যে ভবিষ্যতে 5 লাখ টাকা দিলে জমি কি করে দিব? দলিল করে দিব। তো ভবিষ্যতে একটা সময় গিয়ে বাদী আমার কাছে টাকা নিয়ে গুড়গুড় করতেছে, আমি আজ দেই কাল দেই করতে 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 5 বছর পরে গিয়ে বললাম তোমার কাছে আমি জমি বিক্রি করবো না, তাহলে তামাদি মেয়াদ শুরু হবে কখন থেকে? যেদিন অস্বীকার করছে সেদিন থেকে। ধন্যবাদ। আচ্ছা এবার আসে দেখেন, এখানে স্টার্ট দিয়ে একটা জিনিস লেখেন। প্রথমে লেখেন চুক্তিটি মৌখিক ও লিখিত হতে পারে। মৌখিক বা লিখিত হতে পারে, অর্থাৎ 12 ধারার যে যে মামলা আপনি করবেন এই চুক্তিটা মৌখিকও হতে পারে, এটা কিও হতে পারে, লিখিত হতে পারে। মৌখিক বা লিখিত। নিবন্ধন দেখেন, নিবন্ধন, নিবন্ধন মানে কি? রেজিস্ট্রেশন হয়েছে কিনা দেখেন। চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে আন্ডারলাইন করেন চুক্তিটি নিবন্ধিত হওয়ার প্রয়োজন তাই। এই যে আন্ডারলাইন করেন মৌখিক চুক্তিও সুনির্দিষ্টভাবে বলবৎ, মানে চুক্তিটা যদি মৌখিকও হয় তবুও কি বলবৎযোগ্য। কিন্তু আইনে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চুক্তির নিবন্ধন বাধ্যতামূলক করা হলে সেই ক্ষেত্রে আন্ডারলাইন করেন চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য চুক্তিটি অবশ্যই নিবন্ধিত হতে হবে। যেমন আন্ডারলাইন করেন 21 ক ধারাটা গোল দেন, 21 ক ধারা অনুসারে গোল দেবেন স্থাবর সম্পত্তির
গোল দিবেন বায়না চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চুক্তিটা অবশ্যই গোল দিবেন। নিবন্ধিত একটু স্টার দিয়ে লেখেন, লিখিত হতে হবে, নিবন্ধিত ও লিখিত হতে হবে। 21 ক আমরা সামনে পড়বো, বাট এই জায়গায় একটু বলে নেওয়া ভালো। একটু মাথায় রাখেন, স্থাবর সম্পত্তি নিয়ে, স্থাবর সম্পত্তি নিয়ে আমি এই জমিটা বিক্রি চুক্তি করতে পারি, আমি এই জমিটা কাউকে বন্ধক দেওয়ার চুক্তি করতে পারি, আমি এই জমিটা কাউকে ইজারা দেওয়ার চুক্তি, ইজারা মানে লিজ দেওয়ার চুক্তি করতে পারি। কিন্তু চুক্তিটা যদি বিক্রয় চুক্তি হয়, তাহলে এই চুক্তিটা নিয়ে যে 12 ধারা মামলা যে করবে, বা আমিও যদি 12 ধারা মামলা করতে চাই বিক্রয় চুক্তি নিয়ে, তাহলে আগে দেখাইতে হবে বিক্রয় চুক্তিটা হচ্ছে নিবন্ধিত এবং কি লিখিত। কিন্তু ইজারা চুক্তি বলেন, বন্ধক চুক্তি বলেন, বা অন্য কোনো চুক্তি বলেন স্থাবর সম্পত্তি রিলেটেড, সেটা কি হওয়ার দরকার নাই, নিবন্ধিত হওয়ারও দরকার নাই, লিখিত হওয়ারও দরকার নাই। তাহলে আমার একটা জিনিস মনে রাখতে হবে, চুক্তিটা যদি বিক্রয় চুক্তি হয়, তাও কোন সম্পত্তি, স্থাবর সম্পত্তি, তাহলে চুক্তিটা অবশ্যই কি হতে হবে, লিখিত এবং নিবন্ধিত। কত ধারায় বলছে? 21 ক, 21 ক। আমরা প্রশ্ন পড়বো পরে, আগে এই জায়গা 21 ধারায় চলে আসেন। 21 ধারা একটা পড়তে হবে। 21 ধারা কোথায়, 21 ধারা আছে সেখানে চলে আসেন। পাইছেন? রহিম সাহেব কই? দেখেন, সলিমুল্লাহ মাহমুদ সাহেব কো? আচ্ছা দেখেন ভাই, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, কন্ট্রাক্টস নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল, ধারা 21, ধারা 21 যদি আপনাকে বলে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, তাহলে কত ধারা? 12 ধারা। আর যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, কত ধারা? 21। এবার দেখেন, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, তা সুনির্দিষ্ট প্রতিকার আইনের গোল দিবেন 21 ধারায় উল্লেখ করা হয়েছে। এবার লিখিত পরীক্ষা এটা আসছে নাকি? আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় আদালত গোল দিবেন 8টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। তাহলে 12তে হলো 4টাই দিবে, 4টা নাকি? আর 21-এ কয়টা? 8টা। 12তে হলো দিবে 4টা ক্ষেত্রে, আর 21-এ হলো দিবে না কয়টা? 8টা ক্ষেত্রে। যথা 1 নাম্বার দেখেন, যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়, সেইটা ধরেন যেটা নিয়ে চুক্তি হয়েছে সেটা আপনার স্থাবর সম্পত্তিও না, আবার অস্থাবর সম্পত্তি দুষ্প্রাপ্য প্রকৃতিরও না। অর্থাৎ আদালত দেখলো যে এই চুক্তিতে আর্থিক ক্ষতিপূরণ দিলেই হয়ে যাচ্ছে, এই জায়গা কার্য সম্পাদনের আদেশ দেওয়ার কোনো দরকার নাই। যে কথা বললাম যে 100 পিস ব্রয়লার মুরগি বিক্রয়ের চুক্তি হয়েছে, এখন যে বিক্রয় করবে সে পরবর্তীতে চুক্তি অনুযায়ী বললো যে আমি বিক্রয় করব না, এখন আর একজন গিয়ে মামলা করে দিছে। মামলা করলে আদালতে বিবাদী বলবে যে ওনার এই ব্রয়লার মুরগি সে অন্য দোকানের থেকেও কিনতে পারে, তার কাছে আমি বিক্রি করব না, দরকার হলে আমার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে তারে দিয়ে দেন। এই ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ কি পর্যাপ্ত, বুঝতে পারছেন? কিন্তু এই ব্রয়লার মুরগি যদি হয়তো আবার দুষ্প্রাপ্য প্রকৃতির, ওই যে কালা মুরগির উদাহরণ দিছিলাম, যে না একটা মুরগি আছে দেখবেন যে, আচ্ছা থাক, দেখেন তাহলে আর্থিক ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত হয় তাহলে কিন্তু ডিক্রি দিবে 1 নাম্বার। 2 নাম্বার দেখেন, আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেবে না, গোল দিবেন সূক্ষ্ম ও অসংখ্য বিবরণের সমষ্টিযুক্ত এমন চুক্তি। সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণের সমষ্টি এমন চুক্তিরে বলা যেতে পারে, ধরেন এইভাবে বলা যায়, উদাহরণ যদি দেই, যে পদ্মা সেতুর কাজ যখন শুরু হলো তখন সরকার চাইনিজরা যারা এই সরকার মানে পদ্মা সেতুটা তৈরি করতেছে তাদের সাথে একটা চুক্তি করছে যে এই সেতু তারা তৈরি করবে, কিন্তু এখানে নানাবিধ শর্ত আছে।
যে এত এত সালের মধ্যে সেতু বানাইতে হবে, এত সালের মধ্যে রেল লাইন তৈরি করতে হবে, তারপরেও এত বছর থাকতে হবে, যাওয়া যাবে না, সেতুর তদারকির মধ্যে থাকতে হবে। তো এরকম কোন চুক্তি হলো সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণের সমষ্টিযুক্ত চুক্তি। 2 বছর পরে যদি চাইনিজরা বলে যে এই পদ্মা সেতুর কাজ আমরা করবো না, তখন বাংলাদেশ সরকার যদি মামলা করে, তখন চাইনিজরা দেখাইতে পারে যে ইওর অনার এটা হলো সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণের সমষ্টিযুক্ত চুক্তি, এবং 21 ধারায় বলা আছে সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণের সমষ্টিযুক্ত চুক্তি কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। তারপরটা দেখেন, যে চুক্তির সম্পাদন পক্ষসমূহের গোল দিবেন ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে বা ইচ্ছার ভলিউশন উপর নির্ভরশীল। ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতা হচ্ছে ধরেন, হ্যাঁ ওই ব্যক্তিগত যোগ্যতা বলা যেতে পারে যে সাকিব আল হাসানের সাথে মোহামেডান চুক্তি করছে 1 বছর খেলবে। এখন এই ক্ষেত্রে 2 মাস খেলার পর মোহামেডানের যদি বলে সাকিব আল হাসান যে আমি আপনাদের ক্লাবে আর খেলবো না, মোহামেডান গিয়ে মামলা করে দিছে, মামলা করে দেওয়ার পরে তারা তো দেখাচ্ছে 12 ধারার যে আমাদের অপরিণীয় ক্ষতি হয়ে যাবে, সাকিব আল হাসানের মতো এরকম প্লেয়ার আর নাই, অর্থ দ্বারা এটা ক্ষতি নির্ণয় করা যাবে না। আর সাকিব আল হাসান 21 ধারায় দেখবে যে ওনার এটা আমার ব্যক্তিগত যোগ্যতা বা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, এই জায়গায় আমার বাধ্য করা যাবে না। তারপরটা দেখেন, যে চুক্তির প্রকৃতি এমন যে আদালত উক্ত চুক্তির উল্লেখযোগ্য শর্তাবলী সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকরী করতে পারে না। এছাড়া অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে চুক্তির যে শর্তাবলী সেগুলা আপনার মানে আদালত নির্ণয় করতে পারতেছে না, বা এই চুক্তির উল্লেখযোগ্য শর্তাবলী সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাচ্ছে না, এরকম যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রেও আদালত কার্য সম্পাদনের ডিগ্রি দিবে না। এই গটা এই এই 3 নাম্বারটা, হয় 3 নাম্বারটা অনেকটা গয়ের মতো, দেখেন গ, এটা একটু দেখি। যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে উইথ রিজনেবল সার্টেনিটি নির্ণয় করতে পারে না। এটা বলা যেতে পারে যে দুইজনে চুক্তি করছে, মাসুদ সাহেব আর আলামিন সাহেব চুক্তি করছে যে আমরা ব্যবসা করব। এখন কতদিন ব্যবসা করব এটার মেয়াদ চুক্তিপত্রে নাই। 1 বছর পর আলামিন সাহেব মাসুদের সাথে আর ব্যবসা করে নাই। এখন মাসুদ যে 12 ধারা মামলা করে দিচ্ছে, এখন মাসুদ যে যদি 12 ধারা মামলা করে, আদালত আলামিন সাহেবের এই জায়গা একসাথে ব্যবসা করতে বাধ্য করতে পারবে না। কেন পারবে না? কারণ এই জায়গায় কতদিন ব্যবসা করবে এটার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। আদালত যদি বাধ্য ওনারে করেও তারপরের দিনও উনি আবার এটা ছেড়ে দিতে পারে, কারণ যেহেতু চুক্তিতে কোনো কি নাই, ব্যবসার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। তারপরটা দেখেন, যে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য। একটা উদাহরণ দেন মাসুদ, প্রকৃতির কারণে বাতিলযোগ্য কি বলেন? না ওটা বাতিলযোগ্য না, কিন্তু বাতিল তো শুরুতেই বাতিল, ওটা শুরু থেকেই বাতিল, ভয়টা বিনিশ উনি বললেন গাজার চুক্তি তো শুরু থেকেই বাতিল, এটা বাতিলযোগ্য না। বাতিলযোগ্য হলো কখন শুনেন, যখন আপনি একজনকে ভয় দেখাইয়া তারে অনুচিত প্রভাব খাটাইয়া তারে জোরপূর্বক সম্মতি আদায় করছেন, চুক্তির বিষয়বস্তু বৈধ বাট তার সম্মতিটা বৈধ ছিল না, এটা হলো বাতিলযোগ্য। তাহলে এরকম কোন ক্ষেত্র যদি হয়, কিরকম আমি একটা উদাহরণ দিই। ধরেন আশরাফুল সাহেব একটা জমি বিক্রি করতে চাইছে, এখন ওই জমি বিক্রি করতে ওই জমিতে প্রতি বছর বন্যায় তলিয়ে যায় এবং জমি রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করা দরকার। এখন উনি এই যে বাঁধ নির্মাণ করা দরকার এরকম কোনো কথাই ক্রেতার সাথে বলে নাই, কারণ ক্রেতা যখন জানতে পারলো যে এরকম বাঁধ নির্মাণ করা দরকার, এ তো আশরাফুল সাহেব কিছু বলে নাই, তখন আদালত কি করবে? তখন আদালতে ওই ক্রেতা বুঝাচ্ছে যে ওনার এই জায়গায় তো আমারে যদি তিনটা বলেন তাহলে আমার অপরিণীয় ক্ষতি, মানে আমার এই জায়গা তো দেখেন যে সে গোপন করছে, এটা বাতিলযোগ্য চুক্তি, কারণ সে আমার ভুল বুঝায় চুক্তিটা করতে, এটা হচ্ছে আপনার বাতিলযোগ্য। পরেরটা দেখেন, ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তার ক্ষমতা বহির্ভূত এবং ট্রাস্ট ভঙ্গ করে সম্পাদিত হয়। ট্রাস্ট হচ্ছে যে যখন একজন ব্যক্তি তার সমুদয় সম্পত্তি একটা ট্রাস্ট গঠন করে দিয়ে মাসুদ সাহেবকে দিয়ে গেছে, মাসুদ সাহেব হলো ট্রাস্টি, এবং মাসুদ সাহেবকে বলল যে আপনি এই যে যে টাকা পয়সা ট্রাস্ট থেকে যা যা ওঠে এটা আপনি জনকল্যাণে বা দাতব্য উদ্দেশ্যে ব্যয় করবেন, এবং আপনার নতুন কোনো জায়গা জমি কেনার দরকার নাই, যে লাভ হবে এই টাকা দিয়ে জনগণের উদ্দেশ্যে দাতব্য উদ্দেশ্যে
ব্যয় করবেন। তাহলে এই জায়গায় মাসুদ হচ্ছে ট্রাস্টি। এখন মাসুদকে নতুন কোনো জায়গা কেনার ক্ষমতা যে ট্রাস্টটা গঠন করে দিয়ে গেছে, ট্রাস্টের শর্তাবলীতে নতুন জায়গা কেনার ক্ষমতা মাসুদকে দেওয়া হয়নি। পরবর্তীতে বা কোনো জায়গা বিক্রি করার ক্ষমতাও মাসুদকে দেওয়া হয়নি। মাসুদ যদি মনে করে যে নতুন কোনো জায়গা কিনে ট্রাস্টি হিসেবে বা কোনো জায়গা যদি উনি বিক্রি করে, তাহলে উনি এরকম যদি কোনো চুক্তি করে, এই চুক্তিটা হলো ওনার কি ক্ষমতা বহির্ভূত। এবং যার সাথে চুক্তি করলো সে যদি পরবর্তীতে বলে যে না আমি আমার কাছে আপনার কাছে আমি জমি বিক্রি করবো না, মাসুদ সাহেব 12 ধারায় মামলা করে দিতে, তখন ওই ব্যক্তি বলবে এর ওনার উনি একজন এই এই সম্পত্তির ট্রাস্টি, দেখেন ওনার জমি কেনার কোনো ক্ষমতা নাই, তাহলে উনি আমার সাথে যে চুক্তিটা করছিল এটা হলো ওনার ক্ষমতা বহির্ভূত। তখন আদালত আর এটার সম্পাদনের কি দিবে না, আদেশ দিবে না। পরেরটা দেখেন ভাই, বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা পাবলিক কোম্পানির পক্ষে অথবা তেমন কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের আন্ডারলাইনের ক্ষমতা বহির্ভূত। বইয়ের উদাহরণ আছে এরকম যে রেলওয়ে কোম্পানি যদি কটন মিলের জন্য জমি কিনে, সে তো জমি কিনবে কিসের জন্য, রেলের জন্য, কিন্তু জমি কিনছে কটন মিলের জন্য, তাহলে এটা তার ক্ষমতা বহির্ভূত। বাংলাদেশ রেলওয়ের কাজ হচ্ছে কি, রেলের উন্নয়ন করা, রেল লাইন নির্মাণ করা। এখন তারা যদি কটন মিল নির্মাণের উদ্দেশ্যে জমি কিনে চুক্তি করলো, পরবর্তীতে যার জমি কিনলো সে যদি বলে যায় না আপনার কাছে আমি জমি বিক্রি করবো না, তখন ওনারা যদি এবার 12 ধারা মামলা করে রেলওয়ে, তখন সে বলবে এর ওনার কোম্পানিটা দেখেন রেলওয়ে কোম্পানি, আর উনি জমি কিনতেছে কিসের জন্য, কটন। সো এটা ওনার ক্ষমতা অতিরিক্ত, ক্ষমতা বহির্ভূত। পরেরটা দেখেন, যে চুক্তির কার্য সম্পাদন করতে হলে শুরুর তারিখ হতে গোল দিবেন 3 বছরের বেশি সময় ক্রমাগত কাজ করে যেতে হবে। ধরেন পদ্মা সেতু তৈরি করতে আনুমানিক লাগছে ধরেন 10-12 বছর, তো যদি চুক্তিতে উল্লেখ থাকে যে এই সেতু নির্মাণ করতে 10 বছর লাগবে, 2 বছর কাজ করার পরে যারা ইঞ্জিনিয়ার তারা বললো যে আমি এই সেতুর সাথে থাকবো না, তারে তার বিরুদ্ধে সরকার মামলা করছে যে তারে দিয়ে থাকতে বাধ্য করার জন্য মামলা করছে, বলেন তো বাধ্য করতে পারবে কিনা? কারণ এই সেতুর কাজ শেষ হইতে 3 বছরের বেশি সময় লেগে যাবে, সো এই জায়গা বাধ্য করা যাবে না। তারপরটা দেখেন, যে চুক্তির বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশ উভয় পক্ষ বর্তমান ধরে নিলেও চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই তার বিলুপ্ত ঘটেছে। মাসুদ জাহাজ বিক্রি করতে চায় আরিফ সাহেবের কাছে, আরিফ সাহেবও কিনতে চায়, যখন ওনারা চুক্তি নিয়ে আলাপ আলোচনা করতেছে বা চুক্তি করছে, ইতিমধ্যে জাহাজ বঙ্গোপসাগরের রিমালের প্রভাবে ডুবে গেছে, তো এই চুক্তিও সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। তো এই হচ্ছে মোটামুটি 8টা। এই 8টা আপনাদের পরীক্ষার সময় সিরিয়ালি লেখার কোনোই দরকার নাই, আপনি 8টা কোন রকম মিলাইতে পারলে হলো, আগে পিছিয়ে হইলে কোনো সমস্যা নাই, জেনে রাখা ভালো। দেখেন, হ্যাঁ দেখেন, জেনে রাখা ভালো, কোন চুক্তিতে গোল দিবেন আরবিট্রেশন ক্লজ থাকলে কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। এ জায়গায় একটু লেখেন আরবিট্রেশন অ্যাক্ট 1940, ব্যাখ্যা দিচ্ছি। আরবিট্রেশন অ্যাক্ট 1940 একটু লেখেন, আরবিট্রেশন অ্যাক্ট 1940। মাসুদ আরবিট্রেশন ক্লজ কি বলেন? আমি যখন জায়গা বিক্রি করতেছি, আরিফ সাহেব কিনবে, আমাদের দুইজনের মধ্যে বায়না চুক্তি হয়েছে, বায়না চুক্তি হওয়ার পর বায়না চুক্তিতে একটা ক্লজ আছে যে জায়গা বলা আছে যে ভবিষ্যতে আমি যদি জায়গা বিক্রি করতে না চাই বা আরিফ সাহেব যদি জায়গা কিনতে না চায়, তাহলে আমাদের এই বিষয়টা সালিসির মাধ্যমে মীমাংসা করা হবে, এরকম একটা কথা ওই জায়গা বায়না চুক্তিতে আছে। এবং দেখা গেলো ভবিষ্যতে ঠিকই আরিফ সাহেব যদি কিনতে না চায় তাহলে মামলা করবো কে, আমি, বা আমি যদি বেচতে না চাই মামলা করবে কে, আরিফ সাহেব। তখন মামলা করলে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিবে না। কেন দিবে না? আদালত বলবে এই জায়গায় কি ক্লজ আছে, আগে থেকে আরবিট্রেশন ক্লজ আছে, যদি কোনো চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকে তাহলে সেটা কার্য সম্পাদনের ডিক্রি দিবে না। আচ্ছা, এবার আমরা ওই 12 ধারার যে জায়গা পড়ছিলাম সেই জায়গা চলে আসলাম, যে জায়গায় এর আগে ছিলাম, 12 ধারা।
গেছেন? বিগত বছর প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা হয়েছে? চুক্তি প্রবল, চুক্তি বলবৎ, চুক্তি বাস্তবায়ন, চুক্তি সুনির্দিষ্ট কাজ ও শতদান একই, কত ধারা? 2 নাম্বার দেখেন, নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে? যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়। কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। 3 নাম্বার দেখেন, নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য? এ বি কে ব্যক্তিগত সেবা দেওয়ার চুক্তি করে, এটা বলবৎযোগ্য না। ব্যক্তিগত সেবা ইচ্ছার উপর নির্ভর করে। এ বি এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে, এটা কি করা যাবে? বাধ্য করা যাবে। এ বি কে বিবাহ করার চুক্তি করে, বাধ্য করা যাবে কিনা? কেউ যদি বলে আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাবে, সে যদি আমার বিয়ে না করে অপরিণীয় ক্ষতি হয়ে যাবে, অর্থ দ্বারা নির্ণয় করা সম্ভব না, পাবলা করলে পাবে কিনা বলেন? পাবে না, কারণ এটা তার ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপরে নির্ভর করে। বুঝতে পারছেন? আচ্ছা, 5 নাম্বার দেখেন, দেখেন চুক্তি বলবতের জন্য মামলা দায়ের করার তামাদি মেয়াদ, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর প্রথম তফসিলের কত অনুচ্ছেদে বর্ণিত? কত বলেন? 113। চুক্তি প্রবলের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? আগে ছিল কয় বছর? 3 বছর। কত সালের আগে? 4 এর আগে। 7 নাম্বার দেখেন, চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদনে কোনো মামলায় যে ক্ষেত্রে আন্ডারলাইন করেন কোনো সময়কাল নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে কখন থেকে? অস্বীকৃতি বিষয় জানার তারিখ থেকে। তো সেলফ প্র্যাকটিসে চলে আসেন। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা দেখেন, কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরম্যান্স এনফোর্সেবল, মানে কোন কোন ক্ষেত্রে বলবৎযোগ্য, কত দাঁড়ায়? 12 টাকা। যদি বলতো নট এনফোর্সেবল তাহলে কত? 21। 7 নাম্বার দেখেন, যে ভিন্ন কিছু প্রমাণিত না হলে আদালত অবশ্যই অনুমান করবে যে দেশ হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না। কি হস্তান্তর? কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি যদি হতো কি কি হওয়া লাগতো? 8 নাম্বারটা দেখেন, গুরুত্বপূর্ণ, যে ভিন্ন কিছু প্রমাণিত না হলে আদালত অবশ্যই অনুমান করবে যে দেশ হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব। কি? অস্থাবর সম্পত্তি। 14তে চলে আসেন। 14 নাম্বার, যে নিম্নলিখিত কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া যায় না? এই জায়গায় কি হবে বলেন? জমি। জমি একটা স্থাবর সম্পত্তি না? আরিফ সাহেব এবার বলেন না যে জমি যদি কোনো মানুষের নাম হয় নাকি? গরুর নামও তো জমি রাখলো। আচ্ছা, দেখেন 18 নাম্বার প্রশ্নটা দেখেন। 18 নাম্বার, নিম্নলিখিত কোন চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না? না বলছে ট্রাস্টি কর্তৃক সম্পাদিত চুক্তি যা তার ক্ষমতা বহির্ভূত, আর ট্রাস্টি ট্রাস্ট ভঙ্গ করে কোনো চুক্তি চুক্তি করলে, এই দুইটাই নাকি? এটা কত দ্বারাই বলছে? 3টা স্টার দেন। কত দ্বারায়? 21 দ্বারা। 21। 20 নাম্বার দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ নিম্নের কোনটির সাথে জড়িত? ট্রাস্ট। কোনটা বলেন? ট্রাস্ট। এবার আমরা দেখেন ফ্যাক্টের যে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন। 21 নাম্বার দেখেন, বদরুজ্জামান একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং একজোড়া কারুকার্য খচিত দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র বিক্রি করতে সম্মত হয় এবং আরিফ তা ক্রয় করতে সম্মত হয়। এবং চীনামাটির পাত্র কি ছিল বলেন? দুষ্প্রাপ্য। আর মৃত চিত্রকরের একটা চিত্র, এটাও দুষ্প্রাপ্য, কারণ উনি তো আর চিত্রকর তার বেঁচে নাই। পরবর্তীতে বদরুজ্জামান উক্ত চিত্র বিক্রয় করতে অস্বীকার করে। আরিফের প্রতিকার কি? এ আরিফ বদরুজ্জামানকে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নে বাধ্য করতে পারে। আরিফ সাহেবের ওনার যে মানে কারণ দেখাবে কি কেন বাধ্য করা যেতে পারে? এটা হলো দুষ্প্রাপ্য প্রকৃতির। আর এটা হচ্ছে যে আপনার অর্থ দ্বারা ক্ষতি পাওয়া, পর্যাপ্ত প্রতিকার পাওয়া সম্ভব না, ক্ষতি নির্ণয় করার কোনো সুযোগ নাই।
23টা দেখেন, 23 এ বি এর নিকট 1000 টাকায় বাড়ি বিক্রি করতে চুক্তি করে। বি ক্রয় মূল্য প্রদান করলেও এ বাড়ি বিক্রয় করতে অস্বীকার করে। বাড়ি কি সম্পত্তি? তাহলে এই জায়গায় আদালত কার্য সম্পাদনের কি করতে পারে? বাধ্য করতে পারে। বুঝেন কিনা? পরেরটা দেখেন, 24 নাম্বার। নির্দিষ্ট বর্ণনার কিছু সংখ্যক রেলওয়ে শেয়ার এ বিক্রি করতে এবং বি ক্রয় করতে চুক্তি করে। এ বিক্রি করতে পরবর্তীতে অস্বীকার করে। এখন এটা বি বাধ্য করতে পারবে, কেন জানেন? এই রেলওয়ে শেয়ারটা নির্দিষ্ট বর্ণনার, দেখেন নির্দিষ্ট বর্ণনার, কারণ এটা সচরাচর পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায় না। তাহলে যে বিক্রি করতে চাইছে পরে যে অস্বীকার করলো, তাহলে যে কিনতে চাইছিল সে বাধ্য করতে পারবে। সে বলবে যে ইওর অনার, এই রেলওয়ে শেয়ার যদিও অস্থাবর সম্পত্তি, বাট এটা কি নেচারের? নির্দিষ্ট এবং দুষ্প্রাপ্য, এটা সচরাচর পাওয়া যায় না। 25 দেখেন, এই রেলওয়ে সরকারটা এখানে বিবেচি রাষ্ট্রের কথা জি বিবেচি করতে পারে রাষ্ট্রে, ওনারে করবে। রেলওয়ে শেয়ার তো রেল সরকারি একটা রেলওয়ে তো বেসরকারি হয়। রেল রেল হয় বেসরকারি, কিন্তু স্যার এখন এই জায়গা তো সরকার আনা যাবে না, এই জায়গা বাদী বিবাদী করছে তো এ রে আর বি রে, এই জায়গা আপনি সরকার পাবেন কোন জায়গা? স্যার রেল তো মানে রেল ব্যক্তি মালিকানা, রেল ওয়ে তো ব্যক্তি মালিকানা, হ্যাঁ রেল ওয়ে তো ব্যক্তি মালিকানা, রেল ব্যক্তিগত সরকার হ্যাঁ, দিয়ে দিয়েছে। রেল এই জায়গায় বলতেছেন যে রেলওয়ে শেয়ারের উদাহরণ একটা দিছে, আইনটা তো 77 সালে, সেই সময় তো আপনার ব্যক্তিগত থাকতেও পারে। এখনো রেল ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত। দেখেন 25 দেখেন, এ বি এর সাথে বি এর ছবি আঁকা চুক্তি করেছে, ছবি আঁকা চুক্তি করছে। দেখেন বি ছবির জন্য 1000 টাকা প্রদান করতে সম্মত হয়েছে। ছবিটি আঁকা হলে শব্দটা বললেন, মানে আঁকা হয়ে গেছে, আঁকা হয়ে গেছে। বি মূল্য পরিশোধ করলে এ ছবি দিতে অস্বীকার করে। সে টাকা দিয়ে দিছে, ছবিটা আঁকাও হয়ে গেছে, এখন দিতে অস্বীকার করতেছে। চুক্তিভঙ্গের প্রতিকার হতে পারে। এখানে বি ছবিটি পাওয়ার অধিকারী হবে, আর বি এ কে চুক্তির বাস্তবায়নে বাধ্য করতে পারে। কেন পারবে জানেন? আঁকা হয়ে গেছে। যদি দুইজনে চুক্তি করতো এমন যে মাসুদ চুক্তি করছে আরিফ সাহেবের সাথে, আরিফ সাহেব বলছে যে মাসুদের ছবি আঁকিয়ে দিবে, চুক্তি করার পর না আঁকার পরে মাসুদ আরিফ সাহেব বলতেছে না তোমার ছবি আঁকতে পারবো না, এই জায়গায় মাসুদ কিন্তু বাধ্য করতে পারবে না, কারণ এটা হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা। কিন্তু যখন ছবিটা আঁকা হয়ে গেছে তখন আবার আরিফ সাহেবরে দিতে বাধ্য করতে পারবে, কারণ যখনই আঁকা হয়ে গেল ওটা দুষ্প্রাপ্য হয়ে গেছে বা স্বতন্ত্র টাইপের হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি আমার ভুলে না নেওয়া গেলে সমস্যা। এই আপনি এই উদাহরণটা দিলাম, একটু বলেন দি ভাই কি বলছি। পেঁচাবেন না, 1 মিনিটের ভেতর বলেন। এখানে ছবি আঁকা নিয়ে ঘটনা, আমি আমি আর মাসুদ সাহেবের বিষয় নিয়ে আসছে। মাসুদ সাহেব ভালো একটা আর্টিস্ট, বলুন স্যার, সে ভালো একটা আর্টিস্ট না, তার কাছে ছবি আঁকতে দিচ্ছি আমি, সে বলছে আমার কাছে 1000 টাকা দেয়, আমি টাকাও তাকে দিচ্ছি। দেওয়ার পরে এখন ও যে ছবি আঁকছে, ও কিন্তু ছবি আঁকা হয়ে গেছে, অনেক মোনালিসার ছবি স্যার, এই ছবি তো খুব ছবি আঁকে আছে, ও ছবি আঁকার পর ওর এমন পছন্দ হয়েছে, ওর ছবি আর আমার দেবে না, আমি তো তার টাকা দিচ্ছি, আমি তো তার টাকা দিচ্ছি, এবং বাকি টাকাও পরিশোধ করছি, কারণ ওর তো ছবির টাকা নিয়ে বেড়াচ্ছে। এখন ওর পছন্দ হয়ে গেছে, কিন্তু ওর যে ছবি এই জায়গায় টাকার উপর ফোকাস করলে হবে না, ছবিটা এটা ফোকাস করতে হবে যে মাসুদের ছবিটা আঁকা হয়ে গেছে, এবং আঁকা হয়ে গেলে ওটা একটা স্বতন্ত্র টাইপের হয়ে গেছে। মাসুদ যদি ইচ্ছাও করে সেকেন্ড টাইম ওরকম ছবি আর আঁকতে পারবে না। বুঝতে পারছেন? আর আর মাসুদ যদি ছবি আঁকতে না চাই তাহলে কি বাধ্য করতে পারতেন? না স্যার, না ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমরা একটু নামাজের বিরতি, তারপরে 13 ধারা পড়বো এসে। আচ্ছা আমরা পড়া শুরু করি। দেখেন আমরা 13 ধারাটা একটু দেখবো।
আচ্ছা 13 ধারা আমরা পরে পড়ি, আগে এই জায়গায় 19 ধারা বের করেন। 19 ধারা আমি একটু বলি। হ্যাঁ, ওই যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত হিসেবে বা পরিবর্তে ক্ষতিপূরণ, 19 ধারা পাইছেন কিনা? আন্ডারলাইন করেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত হিসেবে এটা গোল্ডেন বা পরিবর্তে ক্ষতিপূরণ। কম্পেনসেশন ইন এডিশন টু মানে হচ্ছে অতিরিক্ত, সাবস্টিটিউশন মানে হচ্ছে পরিবর্তে, অফ স্পেসিফিক পারফরমেন্স মানে এটার অর্থ হচ্ছে যে আপনি 12 ধারার মামলা যখন করলেন, যে আপনার কাছে আরিফ সাহেব জায়গা বিক্রি করতে চাইছিল, পরবর্তীতে সে জায়গা বিক্রি করতেছে না, অস্বীকার করতেছে, তখন আপনি 12 ধারার মামলা করলেন। 12 ধারার মামলা তো করাই যায়। 12 ধারার মামলার সাথে সাথে আপনি ইচ্ছা করলে ক্ষতিপূরণও চাইতে পারেন। 12-র সাথে তাহলে যোগ হবে কত? 19। মানে আপনি বলতে পারেন যে আমার তো ইওর অনার তাকে জায়গা বিক্রি করতে কার্য সম্পাদনের ডিক্রি দিতে মর্জি হয়, প্লাস এই যে আমার এতদিন ঘুরাইলো এই কারণে আমি ক্ষতিপূরণও চাই। তাহলে যদি আমি 12-র সাথে ক্ষতিপূরণ চাই তাহলে আমাকে 12-র সাথে যোগ করতে হবে কত দ্বারা? 19 দ্বারা। অথবা আমি 12 চাই না, আমি সরাসরি তার কার্য সম্পাদনের দরকার নাই, আমি শুধু ক্ষতিপূরণ চাই, তাহলে ক্ষতিপূরণ করলে মামলা কত? 19। তো যদি আপনাকে বলে যে 19 ধারায় অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, কার্য সম্পাদনের অতিরিক্ত অথবা পরিবর্তে। অতিরিক্ত মানে কি? মানে আমি কার্য সম্পাদনও চাই, ক্ষতিপূরণও চাই, এটা হলো অতিরিক্ত। আর পরিবর্তে কি? আমি কার্য সম্পাদন চাই না, আমি চাই কি? ক্ষতিপূরণ। দেখেন ধারা 19, কতিপয় বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19-এর 1 ধারায় চুক্তি ভঙ্গের জন্য বাদী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ সহ, আন্ডারলাইন করেন, অতিরিক্ত হিসেবে ইন এডিশন টু ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে, বা চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের পরিবর্তে ইন সাবস্টিটিউশন অফ ক্ষতিপূরণের আবেদন করতে পারে। 19 ধারা অনুযায়ী আদালত বল দিবেন 2 ধরনের সিদ্ধান্ত দিতে পারে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ইন সাবস্টিটিউশন অফ ক্ষতিপূরণ প্রদানের আদেশ। দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় যদি আদালত মনে করে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের আদেশ দেওয়া, আন্ডারলাইন করেন, উচিত হবে না, কিন্তু বাদী ও বিবাদীর মধ্যে একটা চুক্তি ছিল যা বিবাদী ভঙ্গ করেছে এবং যার জন্য বাদী ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, তখন আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ইন সাবস্টিটিউশন অফ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিবে। বা দেখেন পরেরটা দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ সহ বা অতিরিক্ত হিসেবে ইন এডিশন টু ক্ষতিপূরণ প্রদানের আদেশ। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় যদি আদালত মনে করে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন আদেশ দেওয়া উচিত হবে, কিন্তু মোকদ্দমার ন্যায় বিচারের সাথে এইটুকুই যথেষ্ট না, বরং আন্ডারলাইন করবেন চুক্তি ভঙ্গের জন্য বাদীকে কিছু ক্ষতিপূরণ প্রদান করা যায়, তাহলে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ সহ, আন্ডারলাইন করেন, অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ মঞ্জুর করবে। আচ্ছা, তাহলে আমার সহজ কথা যেটা দাঁড়াইলো যে আমি 12-র সাথেও ক্ষতিপূরণ চাইতে পারি, অথবা 12 না আছে শুধু ক্ষতিপূরণও চাইতে পারি। কত ধারায়? 19 ধারায়। এখন দেখেন 29 ধারাটা, ধারা 29, খারিজের পর চুক্তি ভঙ্গের মামলা দায়েরে প্রতিবন্ধকতা, বার অফ সুট ফর ব্রেস আফটার ডিসমিসাল। এখানে অবলিক দিয়ে লেখেন রেস জুডিকাটা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় রেস জুডিকাটা নীতিটি প্রতিফলিত হয়েছে। কত ধারায়? 29 ধারায়। একটু বুঝেন, 29 ধারায় বলতেছে যদি আপনি 12 ধারার মামলা করেন, কোনো ক্ষতিপূরণ চান নাই, শুধু চাইছেন কি? কার্য সম্পাদন। 12 ধারার মামলা খারিজ হয়ে গেছে, তাইলে পরবর্তীতে আর আপনি 19 ধারা চাইতে পারবেন না। বুঝেন কিনা? প্রথমে করছিলেন কত ধারা? কার্য সম্পাদনের জন্য 12 ধারা। 12 ধারার মামলা আপনি হেরে গেছেন, তাহলে আর পরবর্তীতে কি চাওয়া যাবে না? ক্ষতিপূরণ চাওয়া যাবে না। এটাই বলছে কত ধারায়? 29 ধারায়। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারা অনুযায়ী চুক্তির, আন্ডারলাইন করবেন, চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মোকদ্দমা দায়েরের সময় চুক্তি ভঙ্গের জন্য বাদী ক্ষতিপূরণ দাবি করতে পারে। অর্থাৎ বাদী যদি ক্ষতিপূরণ চাই 12-র সাথে একসাথে চাইতে পারতো, কিন্তু যদি সে
শুধু 12 চাইছে, ক্ষতিপূরণ চাই নাই, তাহলে পরে আর 19 চাইতে পারবেন। কিন্তু যদি 2/3 অনেকটা দেখেন, কিন্তু যদি চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তি ভঙ্গের জন্য আন্ডারলাইন করেন ক্ষতিপূরণ দাবি না করা হয়, অর্থাৎ যখন আপনি কার্য সম্পাদন চেয়েছিলেন তখন আপনি ক্ষতিপূরণ দাবি করেন নাই, তাহলে মকদ্দমাটি আন্ডারলাইন করেন খারিজ হলে বাদী পরবর্তীতে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে না। বুঝেন কিনা? 12 খারিজ হলে 19 চাইতে পারবো না, এই কথাটাই বলছে কততে? 29। কততে? 29। আচ্ছা, একটু পড়ি। আর এখন প্রশ্ন আসতে পারে যে যদি আমি আগেই 19 চাইছিলাম, 19 ক্ষতিপূরণ চাইছিলাম, ক্ষতিপূরণ পাওয়ার পরে বা পাই নাই যাই হোক না কেন, এরপরে আমি 12 চাইতে পারবো কিনা? এরপরে 12 চাইতে পারবো কিনা? এটাও পারবো না, বাট এটা 29 না, এটা হলো 24 গ। 24 গ দেখেন, আমি 12 চাইছিলাম, 19 চাইতে পারবো না, এটা বলছে কত? 29। আর আমি প্রথমে চাইছিলাম ক্ষতিপূরণ, পরবর্তীতে আর কার্য সম্পাদন চাইতে পারবো না, এটা বলছে কততে? 24 গ। গ 24 ব্র্যাকেটে গ। জি, তাহলে দেখেন, এই আপনারা যারা আছেন অন্যরা তো কথা শুনতে পাচ্ছেন নাকি? মিনা হালদার বলতে কথা শোনা যায় না, তাহলে ওটার সমস্যা। শুনতে পাচ্ছেন না? শোনা যায় স্যার, শোনা আচ্ছা, যায়। ধন্যবাদ। জি, তাহলে দেখেন যে তামাদির মেয়াদটা দেখেন, তামাদির মেয়াদ যে ক্ষেত্রে চুক্তিভঙ্গের জন্য চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন ছাড়া শুধুমাত্র ক্ষতিপূরণ চাওয়া হয়, সেক্ষেত্রে চুক্তিভঙ্গের তারিখ হইতে আন্ডারলাইন করেন 3 বছরের মধ্যে মামলা করতে হবে। অর্থাৎ চুক্তিভঙ্গের জন্য শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা করতে হবে চুক্তিভঙ্গের তারিখ হইতে 3 বছরের মধ্যে। যদি আপনি শুধু 19 ধারা মামলা করেন তাহলে তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ চাওয়া হয়, সেক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ 1 বছর প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি 12-র সাথে যদি 19 চান তাহলে 1 বছর, কিন্তু যদি শুধু 19 চান তাহলে কত? 3 বছর। একটু লেখেন যে 12 ধারা প্লাস 19 ধারা, 12 ধারা প্লাস 19 ধারা সমান সমান 1 বছর। ব্র্যাকেটে লেখেন 113 অনুচ্ছেদ। 12 ধারা প্লাস 19 ধারা সমান সমান 1 বছর, ব্র্যাকেটে লেখেন 113 অনুচ্ছেদ। এবার নিচে লেখেন যে 19 ধারা, নিচে লেখেন 19 ধারা সমান সমান 3 বছর, 19 ধারা সমান সমান 3 বছর, ব্র্যাকেটে লেখেন 65 অনুচ্ছেদ, ব্র্যাকেটে 65 অনুচ্ছেদ। বিকাশ সাহেব, 19 আর 12-তে কি আছে বলেন? আমি না করি, আর যদি আমি ক্ষতিপূরণ না করি তাহলে আমি 12 না ক্ষতিপূরণ করতে পারবো। 12 আর 19-এ আছেটা কি? আচ্ছা দেখেন, আমরা আগে পড়ে ফেলি, জিজ্ঞেস করবানি আপনারা। বায়না অর্থ বা আর্নেস্ট মানি চুক্তির প্রতিদান ফেরতের মামলা। আর্নেস্ট মানি হচ্ছে যে আপনি তো 12 ধারার মামলায় হারলেন, হারার পরে আপনি পরবর্তীতে ক্ষতিপূরণ আর চাইতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আমি এই যে আরিফ সাহেব যে আমার কাছে জমি বিক্রি করতে চাইছিল, আমি 12 ধারার মামলা করলাম, আমি 12 ধারার মামলায় আদালত আমার ডিগ্রি দেয় নাই, বাট আমি তো তারে একটা মূল বায়না চুক্তির সময় একটা টাকা দিছিলাম না, টাকা, কারণ আমি ক্ষতিপূরণ না চাই, ওই যে টাকাটা আমি দিলাম ওইটা আদায়ের জন্য মামলা করা যাবে, এটা হলে বায়না অর্থ আদায়ের মামলা করা যাবে। এই যে দেখেন, যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন 19 ধারায় চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ দাবি করতে পারত কিন্তু করেনি, সেক্ষেত্রে মামলাটি খারিজ হলে আন্ডারলাইন করবেন 29 ধারায়
কারণে নতুন করে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে না। কিন্তু চুক্তির জন্য সমুদয় আন্ডারলাইন করবেন বা আংশিক পরিশোধিত বায়না অর্থ বা প্রতিদান ফেরতের মামলা করতে পারবে। চুক্তির জন্য বায়না অর্থ বা প্রতিদান চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হওয়ার তারিখ হইতে আন্ডারলাইন করবেন 3 বছরের মধ্যে দায়ের করতে হবে। এই যে বায়না অর্থ যে 3 বছর, এটা কত অনুচ্ছেদ 97। এটাও করে 19 ধারায়। 19 ধারায় ক্ষতিপূরণের মামলাও করে, 19 ধারায় বায়না অর্থ আদায়ের মামলা। বাট ক্ষতিপূরণ 3 বছর, বায়না অর্থ 3 বছর। ক্ষতিপূরণ হলো কত অনুচ্ছেদ 65, আর বায়না অর্থ 97। 12-র পরে 19 করা যাবে না, এটা বলছে 29। আর 19-এর পরে 12 করা যাবে না, এটা বলছে কত 24 গ। আচ্ছা, বিগত বছর প্রশ্নটা একটু দেখেন। ক 100 মণ গম ক্ষয়ের নিকট বিক্রয় করার চুক্তি করে। গম কোনো কারণ বেঁধে রেখেই গম খকে সরবরাহ করা হয় নাই, ক্ষয়ের প্রতিকার কি? খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে, কারণ গম কোনো দুষ্প্রাপ্য জিনিস না। গম কোনো দুষ্প্রাপ্য জিনিস না। 2 নাম্বার দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বাড়িতে হবে কি করতে? ক্ষতিপূরণের মামলা করতে। ক্ষতিপূরণের মামলা করতে, এটা বলছে কত ধারায়? 29 ধারায়। 29 ধারায়। আচ্ছা, আমরা ওই ইসে চলে আসি, সেই 13 ধারায় চলে আসেন ব্যাকে। ধারা 13 দেখেন, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। চুক্তি আইনের আন্ডারলাইন করবেন 56 ধারায় বলা হয়েছে চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও যদি চুক্তি বাস্তবায়নের সময় আন্ডারলাইন করবেন চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়, তাহলে উক্ত চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না। ধরেন আরিফ সাহেব একটা বাড়ি বিক্রি করতে চাইছে মাসুদের কাছে, বায়না চুক্তি হলো, বাড়িটার দাম ধরেন 10 লাখ টাকা। 5 লাখ টাকা দিল আর বলল আগামী মাসের 1 তারিখের মধ্যে মাসুদ টাকা দিলে মূল দলিল সম্পাদন করা হবে। তো আগামী মাসের 1 তারিখের আগে রেমালের প্রভাবে ওই বাড়ি ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে। এখন তাহলে আরিফ সাহেব মামলা করে ওই মাসুদের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারবে না, এটা বলছে চুক্তি আইনের 56 ধারায়। কত ধারায়? 56 ধারায়। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় বলছে যে আরিফ সাহেব মামলা করে মাসুদের কাছ থেকে, মানে যে কিনতে চাইছিল তার কাছ থেকে ক্ষতিপূরণ অথবা ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। অর্থাৎ চুক্তি আইনের 56 ধারা অনুযায়ী এটা সম্ভব না, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা অনুযায়ী ক্রয় মূল্য বা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যাবে। একটু পড়ি দেখেন। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 13 ধারায় বলা হয়েছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় বল দিবেন আংশিকভাবে বিলুপ্ত। আংশিকভাবে বিলুপ্ত হবার কারণে চুক্তি অনুসারে কার্য সম্পাদন আন্ডারলাইন করেন পুরোপুরি অসম্ভব হবে না। অর্থাৎ অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে। আন্ডারলাইন করবেন, যেমন ক্ষতিপূরণ মঞ্জুর করে বা ক্রয় মূল্য পরিশোধ করে। 3টে স্টার দেন। তাহলে রোমানা বলেন চুক্তি আইনের 56-র সাথে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারার কি মিল বা অমিল আছে? পীযুষ তো কতদিন আসেন নাই। পীযুষ বলেন তো 56 ধারায় কি আছে? চুক্তি আইনের 56 ধারায় হ্যাঁ হ্যাঁ, এটা হলো বলছে কততে? কোন আইনে 56 ধারা? চুক্তি আইনের। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা। তার কাছ থেকে ক্রয় মূল্য আনা যাবে অথবা ক্ষতিপূরণ আনা যেতে পারে, এটা বলছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা? 13 ধারা। বিগত বছর প্রশ্নটা দেখেন।
কলিমুল্লাহ একটি বাড়ি 1,00,000 টাকায় কবিরের নিকট বিক্রয় করতে চুক্তি করে। এ জায়গা বিক্রেতা হলো কলিমুল্লাহ। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এখন ঘূর্ণিঝড়ে যদিও বাড়ি ধ্বংস হয়ে গেছে, কলিমুল্লাহ তো আর ধ্বংস করে নাই। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? দেখেন, খবিরকে উক্ত চুক্তির ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। এখন আপনি বলতে পারেন যে খবির কেন দিবে? খবির দিবে কেন? এই কারণে, কারণ এই জায়গায় যে বিক্রি করতে চাইছে সে তো আর ধ্বংস করে নাই। আচ্ছা, ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যাটা দেখেন যে আলোচ্য প্রশ্ন অনুযায়ী দেখা যায় চুক্তির বিষয়বস্তু বাড়ি চুক্তি সম্পাদনের সময় বিদ্যমান থাকলেও চুক্তি বাস্তবায়নের আগে তা ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যায়। চুক্তির বিষয়বস্তু ধ্বংস হওয়ার আগে ধ্বংস হওয়ার কারণে চুক্তি আইনের 56 ধারা অনুযায়ী চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না, কিন্তু সুনির্দিষ্ট প্রতীক আইনের 13 ধারা অনুযায়ী ক কে ক্রয় মূল্য প্রদানের মাধ্যমে ক কে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদনের জন্য বাধ্য করা যেতে পারে। তাই এ জায়গায় উত্তর হচ্ছে কত? গ। এখন আপনারা একটু প্রশ্নে চলে আসেন। সেলফ প্র্যাকটিসের একটা প্রশ্ন আছে, 3 নাম্বার প্রশ্নটা দেখেন। বি কর্তৃক পরিশোধযোগ্য পাইছেন? পাইছেন? একটু দেখেন, বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে বি এর বদরুজ্জামানই ধরলাম। বদরুজ্জামান সাহেবরে চিনেন আপনারা? আমাদের এই জায়গায় আসছিল যে একটু বয়স্ক এক ভদ্রলোক। তো বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে আরিফ বদরুজ্জামানের সাহেবের সাথে চুক্তি করছে যে বদরুজ্জামানের জীবদ্দশা পর্যন্ত তাকে, মানে বদরুজ্জামানকে, বার্ষিক আয় বা বৃত্তি দিবে। একটু বুঝেন, বদরুজ্জামান সাহেব একজন ব্যক্তি, তিনি আরিফ সাহেবের সাথে চুক্তি করছে যে আপনারে এককালীন আমি একটা নির্দিষ্ট টাকা দিব, 1,00,000 টাকা দিব। বিনিময়ে বদরুজ্জামান বলতেছে যে আমি যত এই 1,00,000 টাকা কে কারে দিচ্ছে বলেন তো? বদরুজ্জামান দিচ্ছে কারে? আরিফকে। চুক্তি করছে যে দিব, ধরেন আগামীকাল দিব, চুক্তি হয়ে গেছে, আগামীকাল দিব। বিনিময়ে আরিফ সাহেব, ওই চুক্তিতে লেখা আছে যে বদরুজ্জামান যত বছর বাঁচবে তত বছর বছর 5,000 টাকা করে বদরুজ্জামান সাহেবরে দিবে, বা 10,000 টাকা করে দিবে। ধরেন যদি বদরুজ্জামান সাহেবের যদি বর্তমান বয়স হয় 50 বছর, আরো যদি 50 বছর বাঁচে, তাহলে আরিফ সাহেব প্রতি বছরে কত করে দিবে? 10,000 করে প্রতি বছরে। 10,000, বুঝেন কিনা? আচ্ছা, এখন শুনেন, তাহলে এককালীন টাকাটা কে দিচ্ছে? বদরুজ্জামান। কারে? আরিফ রে। বিনিময়ে আরিফ কি করবে? বদরুজ্জামান ওই জায়গায় শর্ত আছে, যতদিন বাঁচবে ততদিন বছরে বছরে এত টাকা দিবে। যেদিন চুক্তি হয়েছে তার পরের দিন বদরুজ্জামান সাহেব সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন আরিফ সাহেব কিন্তু 1,00,000 টাকা এখনো পায় নাই, কিন্তু ওনাদের চুক্তি কিন্তু কি হয়ে গেছে। তাহলে আরিফ সাহেব এখন মামলা করে বদরুজ্জামান সাহেবের বৈধ প্রতিনিধির কাছ থেকে ক্ষতিপূরণ অথবা ওই 1,00,000 টাকা আদায় করতে পারে। এখন আপনার কাছে মনে হতে পারে যে অযৌক্তিক মনে হতে পারে যে বদরুজ্জামান সাহেবের কাছ থেকে কেন আদায় করবে। এখন যদি এরকম হতো যে বদরুজ্জামান সাহেব বেঁচে থাকলে পরের দিন তো ঠিকই 1,00,000 টাকা দিত না ভাই? দিত। আর এই আরিফ সাহেব যদি 100, মানে বদরুজ্জামান যদি 100 বছরও বাঁচতো, তাহলে আরিফ সাহেবের তো ঠিকই বছর বছরে 10,000 করে দেওয়া লাগতো। এখন চুক্তিতে তো আর ওই কথাটা বলা নাই যে বদরুজ্জামান সাহেব কত বছর বাঁচবে। তার মানে উনি একদিনও বাঁচতে পারে, 100 বছরও বাঁচতে পারে। এই জন্য এই যে এবার উদাহরণটা বলবেন, দেখেন দেখেন দেখেন। আচ্ছা, এটা দেখেন, বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে বি মানে বদরুজ্জামান একটা নির্দিষ্ট অর্থ দিবে, কয় টাকা? 1,00,000 টাকা। আরিফ বদরুজ্জামান সাহেবের সাথে চুক্তি করে যে বদরুজ্জামানের জীবদ্দশা পর্যন্ত তাকে বার্ষিক আয় বা বৃত্তি দিবে। এটা কে দিবে কারে? আরিফ দিবে বদরুজ্জামান সাহেব। যেদিন চুক্তি করা হয় তার পরের দিন বদরুজ্জামান ঘোড়ার উপর থেকে পড়ে যায় এবং হত্যা করা হয়। লেখেন, লেখেন মারা যায়, ভাষাটা ঠিক হয় না, লেখেন মারা যায় বা মৃত্যুবরণ করে। লিখছেন? এই ক্ষেত্রে
বদরুজ্জামানের বৈধ প্রতিনিধিদের উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে। কে বাধ্য করবে? আরিফ তো মামলা করে দিবে, আর আদালত বলবে যে বদরুজ্জামানের যারা বৈধ প্রতিনিধি আছে আরিফ রে 1 লাখ টাকা তাড়াতাড়ি দাও, যদিও আরিফ সাহেবের কিন্তু কোনো এখনো দেয়া লাগে নাই আর লাগবেও না। ব্যাখ্যা দেখেন, বদরুজ্জামান মৃত্যুবরণ করার কারণে চুক্তি আইনে 56 ধারা অনুসারে সম্পূর্ণ চুক্তি প্রতিপালন করা সম্ভব না হলেও চুক্তির অর্থ আরিফকে পরিশোধে বদরুজ্জামানের বৈধ প্রতিনিধিদের বাধ্য করে চুক্তি যতদূর সম্ভব বাস্তবায়ন করা যাবে। এই মিতা বুঝছেন কিনা? একটু একটু বুঝছেন আপনি? মেঘনা বুঝছেন? না না না, পাবে না, কারণ চুক্তিতে লেখা ছিল যে তার জীবদ্দশা পর্যন্ত। বদরুজ্জামান আরিফ কি নাম না? কিরকম উল্টে গেছে বলেন? হ্যাঁ হ্যাঁ জি, মাসুদ একটু উদাহরণ দেন মিতারে। এইটুক ব্যাখ্যায় দেওয়া আছে। এখন আপনাদের প্রশ্নের উত্তর দিতে হইলে এই ডাক্তার হোয়াইট স্টোকস এর কাছে যাইয়া এই চুক্তিপত্র দেখাইতে হবে, যে কপি দেয় আমাদের, বোঝানো যাচ্ছে না, দেখবো যে কি কি শর্ত আছে। ঠিক আছে, দেখেন এই ওইসে থামেন। তাহলে এই যে দুইটা উদাহরণ আমরা পড়লাম, একটা হলো ঘূর্ণিঝড়ের উদাহরণ আর একটা হলো যে বৃত্তি দেওয়ার উদাহরণ, এটা আপনার চুক্তি আইনের 56 ধারা অনুযায়ী সম্ভব না, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা অনুযায়ী সম্ভব হতে পারে। তাও সম্ভব হবে কি হবে না এই জায়গা যদিও আমরা বলছি বাধ্য করা যাবে বা যাবে না, বাট দিন শেষে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার? ক্ষমতা কার? আদালতের। বুঝতে পারছেন? আপনি যাইয়েই চাইলে হবে না, আদালতের দিতে হবে। এই 22 ধারায় গেলে বুঝবেন ভালোভাবে, সে জায়গা যাই আস্তে আস্তে আগাচ্ছি। আমরা চলে আসি, দেখেন আর মাসুদ আর মরিয়ম বৈদ্যর যেটা নিয়ে তর্কাতর্কি হয়েছিল সেখানে চলে আসি। দেখেন দেখেন যেখানে যেখানে অসম্পাদিত অংশ সামান্য, গোল্ডেন, অসম্পাদিত অংশ সামান্য, সামান্য সাক্ষ্য সামান্য, জি, যেখানে অসম্পাদিত অংশ সামান্য সেখানে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন। গোল্ডেন 14 ধারা কি পান নাই? 13 ধারার পরেই তো 14 ধারা পান না কেন? এই জায়গায় গোল দিবেন যে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ সামান্য, এটা গোল দিবেন, অসম্পাদিত অংশ সামান্য সেখানে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন। আচ্ছা, এটা পড়ার আগে আমাদের একটু মনে রাখতে হবে যে চুক্তির, বলেন তো দেখি, এই ইয়া বলেন, বিকাশ বলেন, না পারলে খবর আছে আপনার, বলেন যে চুক্তির কার্য সম্পাদন কারে বলে? বুঝাই বলতে পারতেছেন না নাকি? রুমা বলেন, রুমা দ্রুত, কার্য সম্পাদন কারে বলে? বলেন, ওমর ফারুক বলেন। সহজ কথা, যে একটা চুক্তি ছিল, অপর পক্ষ চুক্তির শর্তাবলী
ভঙ্গ করছে, আমি মামলা করছি, মামলা করে আদালত যদি ওই পক্ষরে সেই কাজ করতেই বাধ্য করে, সেটাই বলে কি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এবার শুনেন, এটা জিজ্ঞাসা করলাম কেন, এখন আমরা বলবো আংশিক কার্য সম্পাদন। আংশিক কার্য সম্পাদন, আংশিক কার্য সম্পাদন মানে হলো যে আমাদের যে শর্তগুলি ছিল সেটা আদালত পুরোপুরি তারে দিয়ে পালন করাইতে পারে নাই, আংশিক পারতে, আংশিক নির্দেশ দিতে পারে বা আংশিক অংশের কার্য সম্পাদন করতে পারে। ধরেন এই কথা শুনেন, একজন লোক 100 বিঘা জমি বিক্রি করতে চাইছে। ধরেন আরিফ সাহেব 100 বিঘা জমি বিক্রি করতে চাইছে, মাসুদ কিনতে চাইছে, মাসুদ মাসুদ সেই জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি দিবে, বায়না চুক্তি হয়ে গেল। যখন চুক্তিটা বাস্তবায়ন হবে মানে দলিল করা হবে, তখন মাসুদ জানতে পারলো যে এই 100 বিঘার মধ্যে 98 বিঘার মালিক আরিফ সাহেব, কিন্তু 2 বিঘার মালিক আরিফ সাহেব না, 2 বিঘার মালিক অন্য কেউ, যে কেউ হতে পারে। তো এখন এই জায়গায় অসম্পাদিত অংশ কি বলেন তো? সামান্য। কারণ চুক্তি হয়েছিল কয় বিঘা বেচা কিনা, 100 বিঘা। আর এই জায়গা 98 বিঘার মালিক বিক্রেতা, 2 বিঘার মালিক সে না, তাহলে এই জায়গায় অসম্পাদিত অংশ কি? ক্ষুদ্র। এখন ধরেন মাসুদ যদি কিনতে না চায়, মাসুদ বলল যে আমার দরকার 100 বিঘা, ওই 2 বিঘা যে নাই, আমি আপনার জমি কিনবো না। তাহলে মামলা করবে কে? আরিফ সাহেব, মাসুদকে দিয়ে কেনার জন্য, মাসুদকে দিয়ে কেনানোর জন্য। আর আরিফ সাহেব যদি বলে যে না, যেহেতু 2 বিঘার মালিক আমি না, তাহলে আপনার কাছে আর আমি বিক্রি করব না, তাহলে এবার মামলা করবে কে? কে বলেন? মাসুদ। তাহলে এই জায়গায় ক্রেতা বা বিক্রেতা উভয় পক্ষের মামলার প্রেক্ষিতে যদি ক্রেতা মামলা করে, তাহলে আদালত আরিফ সাহেবরে বলবে যে আরিফ সাহেব আপনি 98 বিঘা কার্য সম্পাদন করেন, আর বাকি 2 বিঘার জন্য ক্ষতিপূরণ দেবেন। বুঝলেন কিনা? যদি বিক্রেতা মামলা করে, তাহলে আদালত ক্রেতারে বলবে যে আপনি 98 বিঘা নেন, বাকি 2 বিঘার জন্য ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। বুঝেন কিনা? তাহলে এই জায়গায় ক্রেতা বিক্রেতা উভয় ক্ষেত্রেই মামলা করতে পারে, আর যে অসম্পাদিত অংশটা ক্ষুদ্র সেটার জন্য যে মামলা করবে সে সে পাবে কি? ক্ষতিপূরণ। বুঝেন কিনা? এটাই হচ্ছে আমার 14 ধারা, যে জায়গায় বলছে অসম্পাদিত অংশ ক্ষুদ্র। আর এই জায়গায় আপনি একটা জিনিস কল্পনা করেন, এই জায়গায় কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদন পুরোপুরি হচ্ছে না। এই জায়গায় 2 বিঘা কি আছে? হচ্ছে না, তার মানে এই জায়গায় হলো আংশিক কার্য সম্পাদন। তো যদি আপনাকে বলে যে অসম্পাদিত অংশ সামান্য, আংশিক কার্য সম্পাদনের আদেশ দেয় কত ধারায়? 14 ধারায়। কার পক্ষে? চুক্তির যে কোনো পক্ষের। আর যে অংশটুকু ক্ষুদ্র সেইটুকুর জন্য কি দিবে? ক্ষতিপূরণ। একটু পড়ি দেখেন, যে ক্ষেত্রে চুক্তির কোনো এক পক্ষ দেখছেন, মানে ওটা বিক্রেতাও হতে পারে ক্রেতাও হতে পারে, এবং ব্র্যাকেটে লিখে রাখবেন 100 বিঘা, 98 বিঘা, 2 বিঘার উদাহরণ। চুক্তির সমস্ত অংশ পালনে অপরক, সমস্ত অংশ পালনে কি? অপরক। কিন্তু এর আন্ডারলাইন কেন? অসম্পাদিত অংশ সম্পূর্ণ অংশের মূল্যের দিক থেকে একটি কি অংশ? সামান্য অংশ বলতেন, বা স্মল প্রপোর্শন। এবং আন্ডারলাইন করবেন আর্থিক ক্ষতিপূরণ স্বীকার করে নিলে আদালত বল দিবেন যে কোনো পক্ষের মামলার প্রেক্ষাপটে, যে কোনো পক্ষ হতে পারে ক্রেতা বা বিক্রেতা, চুক্তির যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশ বিক্রির জন্য আদেশ দিবে। কত বিঘা বিক্রির জন্য আদেশ দিবে? 98। এবং বাকি অসম্পাদিত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। বাকি অসম্পাদিত অংশ কত? 2 বিঘা। তাহলে 2 বিঘার জন্য দিবে কি? ক্ষতিপূরণ। এবং এই 14 ধারায় এই জায়গা বিক্রেতাও মামলা করতে পারে, ক্রেতাও মামলা করতে পারে। বুঝলেন কিনা? তাহলে আমি 14 ধারা মনে রাখবো কত দিয়া? 100 বিঘা, 98 বিঘা আর 2 বিঘা। এবার আসেন, যেখানে অসম্পাদিত অংশ গোল দিবেন উল্লেখযোগ্য শব্দটা গোল দেন, মানে অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য, সেখানে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন ধারা গোল দিবেন। কত ধারা? এটা একটু বুঝেন। এটা হলো আরিফ সাহেব 100 বিঘায় বিক্রি করতে চাইছে। যখন মূল দলিল বাস্তবায়িত হবে তখন দেখা গেল আরিফ সাহেব 60 বিঘার মালিক, 40 বিঘার মালিক না। এই জায়গা অসম্পাদিত অংশ কি? উল্লেখযোগ্য। সামান্য না কিন্তু
60 বিঘার আগের গতবারের উদাহরণে ছিল 98 বিঘার মালিক 2 বিঘার মালিক না, আর এটার উদাহরণে কি 60 বিঘার মালিক 40 বিঘার মালিক না। তো এই জায়গা হচ্ছে কি অংশ? উল্লেখযোগ্য অংশ। এবার শুনেন, এই জায়গায় এই যদি উল্লেখযোগ্য অংশ হয় তাহলে এই জায়গায় প্রতিকার দিবে শুধুমাত্র ক্রেতার মামলার ক্ষেত্রে। ক্রেতা ক্রেতার মামলার প্রেক্ষাপটে ক্রেতা যদি বলেছে ওনার আমি আরিফ সাহেবের কাছ থেকে 60 বিঘাই কিনবো, তাহলে 60 বিঘাই দিতে বাধ্য করেন। কিন্তু আদালত বলবে যে ঠিক আছে তুমি 60 বিঘাই কিনবা, কিন্তু বাকি 40 বিঘার জন্য তোমার কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। যদি তুমি রাজি হও তাহলে আংশিক কার্য সম্পাদন দেওয়া হবে, না হলে দেওয়া হবে না। বুঝেন কিনা? তাহলে 15 ধারায় কিন্তু কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এবং শুধু নির্দেশ দিবে কার মামলার প্রেক্ষাপটে? ক্রেতা। কে বলেন? ক্রেতা। কিন্তু এই জায়গায় যদি আরিফ সাহেব বলে আহ এই জায়গায় যে ক্রেতা সে বললো যে না 60 আমার লাগবে 100 বিঘা, 40 বিঘার মালিক না আমি 60 বিঘা কিনবো না, তখন বিক্রেতা মামলা করছে 60 বিঘা কেনানোর জন্য, আদালত এই জায়গায় বিক্রেতার পক্ষে ডিক্রি দিবে না। বুঝেন কিনা? তাহলে যে জায়গায় অসম্পাদিত অংশ বৃহৎ সেই জায়গায় কার ক্ষেত্রে মামলার ডিক্রি পেতে পারে? কে পারে? ক্রেতা। আর যদি ক্রেতা কি ছাড়ে? তার ক্ষতিপূরণের অধিকার ছাড়ে। বুঝেন কিনা? আর একটা প্রেক্ষাপট বলি শুনেন। একটা বাড়ি, বাড়ির চারপাশে ধরেন 5 বিঘা বাড়ি, বাড়ির চারপাশে 2 বিঘা নিয়ে রাস্তা আছে, বাগানার রাস্তা আছে। তো আরিফ সাহেব বিক্রি করতে চাইছে, কিনবে মাসুদ। পরবর্তীতে দেখা গেল যখন মূল দলিল হবে দেখা গেল বাগানের মালিক আরিফ সাহেব না, কিন্তু বাড়ির মালিক আরিফ সাহেব। এ জায়গা মাসুদ বললো যে বাগান যদি না থাকে আমি বাড়ি কিনবো না। কারণ আরিফ সাহেব যদি মামলা করে আরিফ সাহেবের আদালত ডিক্রি দিবে না, মানে মাসুদদের কার্য সম্পাদনে বাধ্য করবে না। কিন্তু আর মাসুদ যদি মামলা করে, ক্রেতা যদি মামলা করে, তখন বলবে যে ঠিক আছে তুমি বাড়ি, আমি বিক্রেতারে বলতেছি বাড়ি দিচ্ছে, কিন্তু ওই যে যে বাগান দিতে পারতেছে না এই জন্য তুমি কোনো ক্ষতিপূরণ পাবা না। বুঝলেন কিনা? এটা হলো কত ধারা? 15। তাহলে আপনি মনে রাখবেন 14তে অসংগঠিত অংশ কি? ক্ষুদ্র। আর 15তে অসংগঠিত অংশ কি? উল্লেখযোগ্য। না দাদা আমার লাভ। হ্যাঁ। না। হ্যাঁ। আর আমি এই টাকা মূল্য 1% ইন্টারেস্ট অংশ হবে 70 আর 30, মানে ব্যয় হয় 70, বার্ষিক মানে 30 দেব। আমি কিছু না। আচ্ছা দেখেন একটু পড়ি, এটা একটু পড়ে ফেলি। দেখেন, যেখানে অসংগঠিত অংশ উল্লেখযোগ্য অংশ সেখানে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, যে ক্ষেত্রে চুক্তির কোনো এক পক্ষ চুক্তির সমস্ত অংশ পালনে অপারগ এবং যে অংশটুকু অসম্পাদিত হিসাবে আবশ্যিকভাবে পরিত্যক্ত থাকবে তার সম্পূর্ণ কাজের বল দিবেন উল্লেখযোগ্য অংশ বা কনসিডারেবল পোরশন, এবং আর্থিক ক্ষতিপূরণ স্বীকার না করলে, মানে এই জায়গা 15তে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, তাহলে সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত অপর পক্ষের মামলার প্রেক্ষাপটে, অপর পক্ষ মানে কি? ক্রেতা। অপর পক্ষের মামলার প্রেক্ষাপটে চুক্তি ভঙ্গকারী পক্ষকে তার যতটুকু সম্পাদন করা সম্ভব চুক্তির ততটুকু অংশ নির্দিষ্টভাবে বলবৎ করার আদেশ দিতে পারে, যদি বাদী পক্ষ মানে হলো ক্রেতা আরো কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কার্য সম্পাদনের ত্রুটি বা বিবাদী ত্রুটির জন্য তার ক্ষতি বা অনিষ্টের জন্য সকল ক্ষতিপূরণের অধিকার কি করে? ত্যাগ করে। তাহলে 14-15 বুঝেন নাই কেউ আছেন? 14 আর 15 বিকাশ তো বুঝাই বলতে পারে না নাকি? সামান্য ক্ষতি সেটা হচ্ছে ক্ষতিপূরণ কিভাবে পূরণ করা যায়। অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য, বৃহৎ বলা যাবে না, কি উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য আর বৃহৎ কিন্তু দুইটা দুই শব্দ। তো নামাজের বিরতি একটু। আচ্ছা দেখেন, আমরা 14 এবং 15 ধারা আলোচনা করেছি। একটু স্টার দিয়ে লেখেন 17 ধারাটা একটু লিখতে হবে। লেখেন আহ চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। স্টার দিয়ে লেখেন চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। 17 ধারা, জি, চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন।
চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। যার লেখা আছে সে আর কিছু বলবেন না, আবারও বলে দিই, তার যা লেখা আছে সে সেটি নিয়ে সন্তুষ্ট থাকবেন। আর নতুন যারা তাদের আমি লেখাচ্ছি, কারণ জিনিস একই, চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। শুনেন, 17 ধারায় বলতেছে যে একটা চুক্তির, এটা 17 না, অ্যাকচুয়ালি 16 হবে, 16 ভুল বলছি, 16 লেখেন। মানে একটা চুক্তিতে যদি আপনার একাধিক অংশ থাকে এবং একটা অংশ হচ্ছে আর একটা অংশ থেকে পৃথক, দুইটা উদাহরণ দেই, দুইটা দিয়ে বুঝেন। যে মমতাজ, সিঙ্গাল মমতাজ, তিনি গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সাথে চুক্তি করলেন যে আগামী 1 বছর সে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে এসে গান গাইবেন এবং অন্য কোনো শিল্পকলা একাডেমিতে, বাংলাদেশের অন্য কোনো শিল্পকলা একাডেমিতে আগামী 1 বছর সে গান গাইবেন না। তাহলে এই জায়গায় অংশ কয়টা? দুইটা। একটা হলো তিনি গান গাইবেন, আর একটা হলো কি গান গাইবেন না। এখন যখন মমতাজ এসে বলল যে 1 মাস গাওয়ার পরে সে দেখা গেল যে অন্য একটা শিল্পকলা একাডেমিতে গান গাইতে যাওয়ার উদ্যোগ নিছে, তখন বা গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সাথে সে গান গাইতে চাইতেছে না, তখন গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি 12 ধারার মামলা করছে। 12 ধারার মামলা করার পরে এক্ষেত্রে আদালত মমতাজকে গোপালগঞ্জে গান গাইতে বাধ্য করতে পারবে না। কেন পারবে না? কারণ এটা হচ্ছে তার ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে, কিন্তু অন্য জায়গায় যাতে সে গান গাইতে না পারে এটা আংশিক কার্য সম্পাদন করতে পারবে। এটা অনেকটা আমাদের 57 ধারার মতো। 57 ধারা চুক্তির নেতিবাচক অংশের কার্য সম্পাদন। তাহলে তারা গান গাইতে, এই চুক্তির অংশ ছিল কয়টা? দুইটা। একটার কার্য সম্পাদন না করতে পারলে অন্যটার কার্য সম্পাদন করতে আদালত পারবে। অথবা আর একটা উদাহরণ এভাবে চিন্তা করেন যে বাইনা চুক্তি সম্পাদিত হয়েছে, আমাদের আশরাফুল সাহেব 2 খণ্ড জমি কিনবে, টুটুল আর আরিফ 2 ভাই, টুটুলের 1 কাঠা, আরিফের 1 কাঠা, বায়না চুক্তি সম্পাদিত হলো। হওয়ার পরে কিছুদিন পরে টুটুল বলতেছে যে এই জমি আমি বিক্রি করব না। বিক্রি করব না কেন? বলতেছে যে বায়না চুক্তি যখন হইছে তখন আমি ছিলাম নাবালক, আর নাবালক কখনো চুক্তি করতে পারে না। বুঝেন কিনা? এখন আশরাফুল মামলা করছে 2 জনের বিরুদ্ধে, এখন আদালত আরিফ সাহেবরে বাধ্য করতে পারবে কিন্তু টুটুলরে বাধ্য করতে পারবে না। কেন? কারণ টুটুল যখন বায়না চুক্তি হয়েছে আমাদের চুক্তি আইন অনুযায়ী নাবালক কখনো চুক্তি করতে পারে না। তাহলে এই জায়গায় চুক্তির অংশ ছিল দুইটা, তো এই জায়গায় আরিফরে বাধ্য করতে পারলেও টুটুলরে বাধ্য করতে পারবে না। বুঝেন কিনা? তাহলে এটাই আছে কত ধারায়? 16 ধারায়, চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। তাহলে চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র 14, অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য 15, স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন কত? 16। এবার স্টার দিয়ে 17 লেখেন, ধারা 17 দিয়ে লেখেন। ধারা 17, যে উপরোক্ত 3টি ধারা ছাড়া, উপরোক্ত 3টি ধারা ছাড়া বা ব্যতীত, তাই লেখেন, অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে আদালত আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। উপরোক্ত 3টি ধারা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আদালত আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। উপরোক্ত 3টা ধারা কোনটা কোনটা? 14, 15, 16। এই 3টা ধারা ছাড়া আর কোনো ক্ষেত্রে আদালত আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। এটাই বলছে কত ধারায়? 17 ধারায়। তাহলে আপনাকে যদি বলে যে চুক্তির আংশিক কার্য সম্পাদন কাকে বলে, আংশিক কার্য সম্পাদন সোজা, যে ক্ষেত্রে আদালত
একটা পক্ষকে পুরোপুরি কার্য সম্পাদনের আদেশ দিতে পারতেছে না, যদি অর্ধেক হইতে পারে, উল্লেখযোগ্য অংশ হইতে পারে, বা স্বতন্ত্র অংশের কার্য সম্পাদনের আদেশ দেয়, সেটা বলে চুক্তির আংশিক কার্য সম্পাদন। এই সম্পর্কে আলোচনা করছে 14, 15, 16 আর কত 17, বাট 14, 15, 16 তাহলে অ্যাকচুয়ালি আলোচনা করছে, আর 17তে বলতেছে যে উপরোক্ত 3টা ধারা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। একটু সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন আহ 1 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে চুক্তি আইনের 56 ধারায় যা কিছু থাকুক না কেন, চুক্তি সম্পাদনের সময় যে চুক্তির বিষয়বস্তু বিদ্যমান ছিল তা বলবতের সময় চুক্তির বিষয়বস্তু বলবৎ হয়েছে, এই কারণে এমন চুক্তি প্রতিপালন সম্পূর্ণ অসম্ভব হবে না। সুনির্দিষ্ট প্রতিজ্ঞানে কত ধারায় বলছে? 13 ধারায়। 3 নম্বর প্রশ্নটা অলরেডি আমরা আলোচনা করছি নাকি? 4 নম্বর প্রশ্নটা দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14 ধারা প্রযোজ্য হয় যে ক্ষেত্রে চুক্তির যে অংশ এখনো বাস্তবায়ন করা হয়নি, সেটা কি? সামান্য বা ক্ষুদ্রতম অংশ। তো এই জায়গা মোটামুটি যা আছে পারবেন। 19 ধারা তো আমরা পড়লামই নাকি? 19 ধারা পড়ছি না? 19 ধারা। আর 19-এর পরে বিগত বছরের প্রশ্ন, এই জায়গায় একটু চলে আসেন, সেলফ প্র্যাকটিসে দেখি, সেলফ প্র্যাকটিস। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বাদী চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের পরিবর্তে, আন্ডারলাইন করেন, পরিবর্তে ক্ষতিপূরণের, পাইছেন? পরিবর্তে ক্ষতিপূরণের জন্য বা চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ সহ অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে কত ধারায় ভাই? 19 ধারায়। 3 নম্বরটা দেখেন, পাওয়ার টু অ্যাওয়ার্ড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, কত ধারায়? 19 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কয়টা ধারায় সরাসরি ক্ষতিপূরণের কথা বলা হয়েছে? কয়টায়? আরিফ সাহেবের 3টা ধারা, 19, 38 আর কত 41। 4 নম্বরটা দেখেন, বার অফ সুট ফর ব্রেস আফটার ডিসমিসাল, মানে বার মানে হলো প্রতিবন্ধকতা বা বাধা, অফ সুট মামলা দায়েরে, অফ ফর ব্রেস ভঙ্গের জন্য, আফটার ডিসমিসাল। তো এটা হচ্ছে কত ধারায় বলছে? 29 ধারায়। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা দেখেন। 8 নম্বর প্রশ্নটা, যে চুক্তির জন্য সমুদয় বা আংশিক পরিশোধিত বায়না অর্থ, বল দেবেন আর্নেস্ট মানি, প্রশ্ন মিলান পান না? আর্নেস্ট মানি ফেরতের মামলা করতে পারবে। বায়না অর্থ ক্ষতিপূরণের মামলা 19 ধারা, বায়না অর্থ কত ধারা? 19 ধারা। 9 নম্বর প্রশ্নটা দেখেন, ক্রেতা ক বিক্রেতা ক্ষয়ের বিরুদ্ধে একটি প্যাটেন্ট বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করলো। মামলা শুনানির আগেই প্যাটেন্টের অবসান হলো, এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন আদেশটি দিতে পারে? এখানে দেখেন ক্ষতিপূরণ প্রদানের আদেশ, আর একটা বলছে আরজি সংশোধন। প্যাটেন্ট হচ্ছে যে নর্মালি যে যখন কোনো আপনার জিনিস আবিষ্কার করা হয়, ধরেন করোনা আবিষ্কার করতে ফাইজার কোম্পানি, তাহলে ওই করোনা টিকার প্যাটেন্ট হলো ফাইজার কোম্পানির। বুঝতে পারছেন? এখন প্যাটেন্ট রেজিস্ট্রি করতে হয়। ফাইজার কোম্পানির ওষুধ দেখে যদি কেউ নকল করে বাংলাদেশি কোনো কোম্পানি বানায় তাদের অনুমতি ছাড়া, তাহলে তার বিরুদ্ধে কিন্তু প্যাটেন্ট ভঙ্গের মামলা করবে, এবং বাংলাদেশি কোম্পানি সেক্ষেত্রে কিন্তু বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। বুঝেন কিনা? তো প্যাটেন্ট হচ্ছে যে কোনো থিওরি বা কোনো জিনিস আবিষ্কার করলে সেই প্যাটেন্টটা তার কাছে থাকে, সে রেজিস্ট্রি করে। যে ধরেন রেডিও আবিষ্কার করছে মার্কনি, রেডিওর যে প্যাটেন্ট কার কাছে ছিল? মার্কনির কাছে ছিল। বুঝতে পারছেন? তো এরকম যে ক্রেতা ক বিক্রেতা ক্ষয়ের বিরুদ্ধে একটি প্যাটেন্ট বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করলো, মানে ক্রেতা হচ্ছে কয়ের কাছে, খ হলো মূল প্যাটেন্ট বিক্রি করছে কার কাছে? কয়ের কাছে। তারা দুইজনে একটা চুক্তি করলো, যে কবির বলতেছে যে আমার কাছে এই ঔষধ বানানোর প্যাটেন্ট আছে, কবির বলতেছে যে ঠিক আছে আমি আপনার প্যাটেন্টটা নিতে চাই, কারণ নিয়ে আমিও বাংলাদেশে বসে ঔষধ বানাবো। তো এরকম সে বিক্রি করতে চায়, পরবর্তীতে সে আর বিক্রি করতে চাইতেছে না, মানে চুক্তির শর্ত কি করছে? ভঙ্গ করছে। তাইলে এই জায়গায় মামলা করবে কে? বিক্রেতা বিক্রি করতে চাইতেছে না, তাহলে মামলা করবে কে? ক্রেতা। বোঝানোর জন্যই তো বলতেছি, শোনেন। তো মামলা শুনানির আগেই প্যাটেন্টের অবসান হলো, যখন মামলা শুনানি হয়ে গেছে তার আগেই প্যাটেন্টের বিষয়টা আপনার অবসান হয়ে গেছে আর কি। তো এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত আদেশটি দিতে পারে। এই ক্ষেত্রে যে ক্রেতা যে মামলাটা করলো তারে তো সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ বিক্রেতারা দিতে পারবে না, এই জায়গায় দিতে পারে হলো আপনার ক্ষতিপূরণ
আর হচ্ছে আপনার আরজি সংশোধন। কারণ মামলা শুনানির আগেই বিষয়টা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। যেহেতু বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে, এখন ক্রেতা বলতে পারে যে ঠিক আছে, তাহলে তো কার্য সম্পাদনের দরকার নাই, তাহলে আমার কি দেওয়া হোক, ক্ষতিপূরণ, এবং ক্ষতিপূরণের জন্য সে আর্জি সংশোধন করবে। আর্জি প্রথমে তো সে ক্ষতিপূরণ চাইছিল না, এখন তাহলে আর্জি সংশোধন করে ওই জায়গায় ক্ষতিপূরণের বিষয়টা কি করবে, অন্তর্ভুক্ত করবে। আর্জি সংশোধন করা যায় যে কোনো পর্যায়ে, কয় আদেশের কত বিধিতে, কয় আদেশের, ইভেন ইভেন ডিক্রিজারি মামলার সময়ও আর্জি সংশোধন করা যায়, বিচারিক নজিরে আছে। আপাতত এইটুক প্যাটেন্ট নিয়ে মনে রাখেন যে আর্জি সংশোধন আর ক্ষতিপূরণ শেষ। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস একটু লিখতে হবে। 20 ধারাটা একটু লেখেন, ধারা 20টা লেখেন, ধারা 20। থাক, বাকি থাক, মাথায় আছে, আগে 20 লেখেন, ধারা 20। লেখেন, কোন চুক্তিতে যদি উল্লেখ থাকে যে চুক্তি ভঙ্গ হলে ক্ষতিপূরণ দেয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, তবুও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা দায়ের করে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা দায়ের করে প্রতিকার লাভ করা যাবে। প্রতিকার লাভ করা যাবে। এখানে একটু ব্র্যাকেটে ইংরেজিটা লিখতে হবে, লেখেন লিকুইডেশন, LIQUIDATION, LIQUIDATION, liquidation of of LIQUIDATION, liquidation of damages, DAMAZES, damages not a bar, BAR, but to TO2 specific, 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 specific performance, PERFORMANCE, লিখেছেন? সো এটার অর্থ হলো, 20 ধারা একটু ব্যাখ্যা করি। 20 ধারায় বলছে যে আপনি যখন কারোর সাথে চুক্তি করছেন, এই চুক্তিতে বলা আছে যে যদি কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করে তারে ক্ষতিপূরণ দেওয়া হবে। ধরেন আমি বিক্রি করতে চাইছি, আর একজন কিনতে চাইছে, এখন চুক্তিতে উল্লেখ আছে যে ভবিষ্যতে যদি আমি বিক্রি করতে না চাই বা সে যদি কিনতে না চায়, যে ভঙ্গ করবে সে ক্ষতিপূরণ দিবে অপর পক্ষে। বুঝলেন? এটা কিন্তু আরবিট্রেশন ক্লজ না, এ জায়গা কি বলা আছে, ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণের কথা দেওয়া থাকলেও যে চুক্তি ভঙ্গ করলো তার বিরুদ্ধে অপরপক্ষ কার্য সম্পাদনের মামলা করে ডিগ্রি পেতে পারে। এটাই বলছে কত দ্বারাই, 20 দ্বারাই।
মানে যদিও বায়না চুক্তিতে বলা আছে যে যদি কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করে তার সে ক্ষতিপূরণ পাবে অপর পক্ষর, মানে সে ক্ষতিপূরণ দিবে অপর পক্ষরে, যে ভঙ্গ করবে সে ক্ষতিপূরণ দিবে আর একজনকে, কিন্তু আর একজন ক্ষতিপূরণ নেওয়ার সাথে সাথে সে 12 ধারা মামলা করেও প্রতিকার পেতে পারে। এই কথাটাই বলা হয়েছে কত ধারায়? 20 ধারায়। বলেন মুন্নি, বলেন বুঝছেন কিনা? 20 ধারা। 20 ধারায় শেষ, 20 ধারার পর পরীক্ষা। বলেন। সাথে 12 ধারা ইনক্লুড আছে। 20 ধারায় হচ্ছে যে আপনি যে কোনো, আমরা জানি চুক্তি নিয়েই তো কার্য সম্পাদনের মামলা হয়, চুক্তি ভঙ্গ করে এই কারণেই তো কার্য সম্পাদনের মামলা করে। তো চুক্তিতে শর্ত ছিল যে যদি কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করে তাহলে সে ক্ষতিপূরণ দেবে। আবার ভালো উদাহরণ দিয়ে শুনেন, আরিফ সাহেব জমি বিক্রি করতে চাইছে 10 লাখ টাকায় মাসুদের কাছে। এখন ওই চুক্তিতে উল্লেখ আছে যে এই চুক্তি হওয়ার সাথে সাথে মাসুদ আমার 5 লক্ষ টাকা দিল, আমি বুঝিয়া পাইলাম। ভবিষ্যতে দলিল করার সময় মাসুদ যদি জমি কিনতে না চাই বা আমি যদি জমি বিক্রি করতে না চাই, তাহলে এক পক্ষ আর এক পক্ষরে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। ক্ষতিপূরণ 10 লাখই ধরেন ওই জায়গায় নির্ধারণ করা আছে, মানে মূল চুক্তি ছাড়াও ক্ষতিপূরণ দেবে কয় টাকা? 10 লাখ। ভবিষ্যতে ধরেন আরিফ সাহেব এসে বললো যে ভাই তুই 5 লাখ দিছিলে, এই 5 লাখ আর ক্ষতিপূরণ 10 লাখ দিয়ে দিলাম, তোমার কাছে আমি জমি বিক্রি করবো না। এখন মাসুদ ওই 10 লাখ বুঝে পাওয়ার পরেও মাসুদ 12 ধারার মামলা করে আরিফ সাহেবরে বাধ্য করতে পারে। এই কথাই বলছে কত ধারায়? বুঝতে পারছেন টুটুল সাহেব? অনলাইনে যারা আছেন বুঝছেন কিনা ভাই? বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এখন আপনাদের পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা দিয়ে দিচ্ছি, প্রশ্ন দিয়ে দিচ্ছি, পরীক্ষা দেন।